থেকে এসেছে অন্যরকম ব্যাপার, আর কেউ কেউ আমার দিকে চেয়ে আছে অন্য কারণে। কারণটা হচ্ছে আজ 4 বছর পরে আমাকে দেখলো। আমি এসব কিছু না ভেবে চারিদিকে তাকালাম, কিন্তু পরিবারের কাউকে দেখতে পেলাম না। তাই আমি মোবাইলটা বের করে আপুকে ফোন দিলাম অনেক দিন পরে। এদিকে শ্রাবণের আপু রুমে বসে তার চাচাতো মামাতো ভাই বোন মানে সকল কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিল। তখনই জান্নাত আপুয়ের ফোনে একটা কল আসে। জান্নাত ফোনটা ধরতে যাবে, তখনই অন্না ফোনটা নিয়ে বলল, আপু আর কিছুদিন পরে তো বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে এই কয়টা দিন ফোনে জিজুর সাথে কথা না বলে কিচ্ছু হবে না। হ্যাঁ আপু, এখন কোনো কথা হবে না, শুধু আড্ডা হবে। আরে তোরা আমার ফোনটা দে, কোনো জরুরি কল হতে পারে। কিন্তু কে শোনে কার কথা। ফোনটা কেটে গেল। ফোন কেটে যাবার পরে আমার মেজাজটা খুব গরম হয়ে গেল। সে 10 মিনিটের বেশি হলো এখানে দাঁড়িয়ে আছি, আর লোকজন সব হা করে আমার দিকে চেয়ে আছে। বুঝলাম না এদের সমস্যা কোথায়। না না আসলে ভালো হতো, মনে মনে কথাগুলো বলতেছিলাম আমি। অনেক মিনতি করে জান্নাত তার কাজিনদের কাছ থেকে ফোনটা কেড়ে নিল। কিন্তু সে ফোনের কল লিস্ট দেখে অনেক অবাক হলো, আর সাথে অনেক খুশি হলো, আর তাই দেরি না করে কল ব্যাক করলো। আমি বাইকে উঠে বাইক স্টার্ট দিব, তখনই ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখি আপু ফোন দিয়েছে। আমি অনেক শান্ত হয়ে কলটা রিসিভ করে গম্ভীর গলায় বললাম, হ্যালো। ভাই, তুই আমাকে ফোন দিয়েছিস? আর তুই কখন আসতেছিস? তোদের বাসাটা কোন দিকে, আর বাসার ঠিকানাটা বল। কেন, তুই আমাদের বাসা চিনিস না? আর এগুলো কি বলছিস? তো কি বলবো, সেই কখন থেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো লোকের দেখা নেই। ভাই সরি, তুই 1 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। বলেই ফোন কেটে দিল। তখন জান্নাতের পাশে সকলে জিজ্ঞাসা করে বলল, শ্রাবণ ফোন দিয়েছিল। ভাইয়া কি আসবে? আসবে না, নিচে এসে গেছে। আর দেরি না করে সকলে রুম থেকে বের হয়ে নিচে চলে এলো। আমি বাইরে দাঁড়িয়ে মোবাইল দেখতেছিলাম, তখনই দেখি আপু দৌড়ে আমার দিকে আসতেছে। আমি ফোন পকেটে রেখে দিলাম, কিন্তু আপু আমাকে অবাক করে দিয়ে সোজা আমাকে জড়িয়ে ধরলো। এটার মানে আমি বুঝি, নিজের আপন ভাইকে যদি কোনো বোন 4 বছর পরে কাছে পায়, তখনকার ফিলিংস কেউ বলে প্রকাশ করতে পারবে না। আপু একাই আমাকে জড়িয়ে ধরে আছে আর কান্না করতে লাগলো, কিন্তু আমি জড়িয়ে ধরলাম না। জানি না কেন জড়িয়ে ধরি নাই, হয়তো অভিমানের কারণে। চারপাশে তাকিয়ে দেখি সকলে এসে গেছে, মানে আব্বু, চাচা, চাচি, মামা, মামি সহ সকলে। আব্বুর দিকে চেয়ে দেখি তার চোখে আর তেমন আগের মতো রাগ নেই। তার চোখ দেখে বোঝা যাচ্ছে যে আমাকে কিছু বলতে চায়। আব্বুর দিকে আর তাকালাম না। এদিকে খেয়াল করি যে আপু কান্না করেই যাচ্ছে, তাই আমি তার কান্না থামানোর জন্য বললাম, এই তোর কান্না বন্ধ করবি নাকি চলে যাব? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আপু আমাকে ছেড়ে দিয়ে নিজের চোখের পানি মুছে আমাকে বলল, সরি রে, আমার তো মনেই ছিল না। আয় আমার সাথে ভিতরে। এরপর আপু আমার কাছ থেকে আমার ব্যাগটা নিয়ে নিল। আমি ক্লান্ত ছিলাম, তাই ব্যাগটা দিয়ে দিলাম। আমি আপুর পিছনে পিছনে যেতে লাগলাম। তখনই আমার পাশে জুয়েল, রুবেল, অনু, অন্না সকলে এসে একসাথে বলতে লাগলো, ভাইয়া কেমন আছো? কোথায় ছিল এতদিন? বাসায় কেন আসো না? এই রকম হাজারো প্রশ্ন একসাথে। এই তোরা চুপ কর, আমি অনেক টায়ার্ড, পরে কথা বলিস তোদের সাথে। আচ্ছা ভাইয়া। আপু আমাকে একটা রুমে নিয়ে গেল, কিন্তু রুমে ঢুকে আমি অবাক, কারণ এই রুমে 4 বছর আগে আমি থাকতাম। আমার 4 বছর আগের প্রত্যেকটা জিনিস সেই একভাবেই আছে, সবকিছু যেমন দেখে গেছিলাম তেমনই আছে। কি ভাই, কিছু মনে পড়ে? না, কিছু মনে পড়ে না। আমার কিছু মনে নাই, আমি সব ভুলে গেছি, আর মনেও করতে চাই না। আমি জানি তুই এই কথাগুলো রাগ করে বলতেছিস। আমার কোনো রাগ নেই কারোর উপরে। আচ্ছা ঠিক আছে, তুই অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। আমি এখন খাবো না। আচ্ছা তুই যেটা ভালো বুঝিস, ফ্রেশ হয়ে তাহলে ঘুমিয়ে নে। ভাইয়া, আমি তোমার কাছে থাকবো। পিচ্ছি অনু আমাকে বলল। আমি এতক্ষণ কারোর দিকে খেয়াল করি নাই। সকলে অনেক বড় হয়ে গেছে, অনু অনেক বড় হয়েছে, কিন্তু ওর আমাকে মনে আছে সেই কবে ছোটবেলায় দেখেছে। যাই হোক, কেউ তো মনে রেখেছে আমাকে। অনু, ভাইয়াকে এখন বিরক্ত করা চলবে না, ভাইয়া অনেক ক্লান্ত, পরে কথা বলবা। ওকে আপু। চলো চলো সবাই নিজের কাজে যাই, পরে শ্রাবণের সাথে কথা বলা যাবে, ও আগে ঘুমিয়ে নেই। এরপর আপু আমার দিকে চেয়ে একটা মিষ্টি হাসি দিয়ে সকলকে নিয়ে চলে গেল। আমি আপুর এই মিষ্টি হাসি আজ প্রায় 4 বছর পরে দেখলাম, মনটা জুড়িয়ে গেল। আমি চাই আমার আপু যেন সব সময় এমন খুশি থাকে। বড় আম্মুর পরে একমাত্র আমার আপুই জানে আমার কখন কি দরকার।
আমি আর কিছু চিন্তা না করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে কোনো দিকে না চেয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে কোনো দিকে না চেয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। কিছু সময় ঘুমানোর পর হঠাৎ কারো ফোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে মোবাইলে তাকিয়ে দেখি বড় আম্মু ফোন দিয়েছে। আমি দেরি না করে ফোনটা রিসিভ করলাম। ও, তা তোর কি কথা ছিল? বাসায় পৌঁছে আমাকে ফোন দিয়ে বলবি বলেছিলি। বড় আম্মু আমার মনে ছিল না, সরি। দুপুরে খাবার খেয়েছিস? না বড় আম্মু, তুমি জানো না, এখানে এসে আমার মেজাজ পুরো খারাপ হয়ে গিয়েছিল। কেন, কি হয়েছে? সবটা খুলে বলতে লাগলাম। আর বড় আম্মুর সাথে কথা বলতে বলতে চোখে মুখে পানি দিয়ে রুম থেকে বের হলাম। ফোনে কথা বলতে বলতে কেন জানি না বড় আম্মুর সাথে কথা যেন শেষ হতেই চায় না। তখন নিচে যেয়ে দেখি সকলে বসে আছে আর আড্ডা দিচ্ছে। আমি নিচে গেলাম না, অনেকদিন বাড়ির ছাদে যাওয়া হয় না, তাই ফোনে কথা বলতে বলতে ছাদে চলে এলাম। বড় আম্মুর সাথে কথা শেষ করে ফোন রেখে দিলাম। ছাদে অনেকদিন আসা হয় না, ছাদের পরিবেশও অনেকটা বদলে গেছে। ছাদের একপাশে কতগুলো ফুল গাছ দেখতে পেলাম। আমি আবার গোলাপ ফুল একটু বেশি পছন্দ করি, আর এখানে 2টা গোলাপ গাছ আছে। আমি সেখানে গিয়ে গোলাপ ফুলগুলোকে ভালো করে দেখতে লাগলাম। বাসার উত্তর পাশ থেকে হালকা হালকা বাতাস আসতেছে। আহা, সে কি ফিলিংস বলে বোঝানো যাবে না। ছাদের আরেক পাশে চেয়ে দেখি একটা দোলনা আছে এবং সাথে কিছু চেয়ার। আমি যখন বাসায় থাকতাম তখন এগুলো কিছুই ছিল না। আমি গিয়ে সেখানে বসলাম। দোলনায় বসে রাস্তা দেখা যায়, সেখানে দেখতে পেলাম রাস্তা দিয়ে কিছু পোলাপান হেঁটে যাচ্ছে, নয়তো এই এলাকারই ছেলে পেলে। তখনই আমার সেই বাল্যকালের বন্ধুগুলোর কথা মনে পড়ে গেল। যখন এই বাসায় থাকতাম তখন কত কিছুই না করেছি ওদেরকে নিয়ে। সেই স্মৃতি কোনো দিনই ভোলার নয়। সকলের সাথেই মোটামুটি যোগাযোগ আছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু অনেক দিন সরাসরি দেখা করা হয় না। যেহেতু এখন আমি এখানে কিছুদিন থাকবো, তাহলে ওদের সাথে এই দিনগুলোতে মজা করা যাবে। ফোনে সকলের নাম্বার আছে। আমি প্রথমে আরিফকে ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো আরিফ। কিরে ভাই, কেমন আছিস? আরে ভাই, তোদেরকে ছাড়া ভালো থাকি কেমনে? সেটা তো দেখতেই পাচ্ছি, আঙ্কেলের সাথে রাগারাগি করে আমাদের ছেড়ে ঠিকই দিব্যি আছিস। আরে ভাই, যেখানে থাকি না কেন তোদের ভুলে থাকা সম্ভব নয়। এটা তুই ঠিকই বলেছিস। এখনো কি পড়াশোনা করিস নাকি চাকরি করিস? বেকার ভাই, পড়াশোনা আমার দ্বারা হয় নাই। হারামি, ভেবেছিস কি আমি কিছু জানি না? আমি সব জানি। তোর পড়াশোনা শেষ, এখন বসে আছিস। তোকে কে বললো? কেন মনে নেই? 1 মাস আগে ফোনে কথা হয়েছিল আমার সাথে, তখন বলেছিলি। ও শিট, আমি মুরগি বনে গেলাম। সাকিব, আরমান, এগুলোর কি খবর? আছে সবগুলো আমার কাছেই, আমি স্পিকার দিচ্ছি, কথা বল। ওকে। কি রে মামা, কি খবর, কেমন আছিস? আরে মামা সেই, তোর খবর কি? ভালো না বাল, কোনো গফ নাই এই বয়সেও। তুই সেই আগের মতোই আছিস। ওকে রাখ, আমার সাথে কথা বল। আরে সাকিব ভাই না, তাই ভালো আছেন? ওরে হারামি, সে আগের মতোই কথা বলছিস? ভাই, তোদের সাথে কাটানো সব কথাই মনে পড়ে খুব। সেটা তো আমাদেরও পড়ে। তুই এক কাজ কর, খুলনা চলে আয়, এসে হোটেলে থাকিস, বাসা যাওয়া লাগবে না, তাও একবার আয় ভাই। দেখি কি করি। এখনই বলবো না যে আমি খুলনাই, মানে আমার বাসায় আছি, সোজা গিয়ে সারপ্রাইজ দিব। দেখি না, আসতেই হবে। তোরা এখন কোথায় আছিস? আরে কোথায় আবার, সেই আমাদের পুরনো স্কুল মাঠে আম গাছের নিচে বসে বসে আড্ডা দেই। ও আচ্ছা রাখ, তোরা পরে ফোন দিচ্ছি। আরে শুন তো। কিছু বলার আগে ফোনটা কেটে দিলাম। আমি জানি এখন ওরা আমার উপরে খুব রাগ হবে, আর আমি ওদের সামনে গেলে সব ভুলে গিয়ে আমাকে জড়িয়ে ধরবে। ফোন কেটে দিয়ে পকেটে রেখে দিলাম। তখনই কেউ আমাকে শ্রাবণ বলে ডাক দিল। আমি পিছনে চেয়ে দেখি ছোট চাচা আর চাচি। আমি তাদেরকে দেখে স্বাভাবিকভাবেই বললাম, বলো, কিছু বলবা? কিছু বলবো মানে? তুই এতদিন কই ছিলি? কিছু বলেছিস আমাদের কখনো? বাসায় আসিস নাই কেন? ভাইয়া না হয় রাগের কারণে খারাপ কিছু বলেছে, তাই বলে তুই আর আসবি না নিজের বাসায়? চাচা চাচি একসাথে অনেক অভিযোগ নিয়ে কথাগুলো বলল। আর কিছু বলার আছে? থাকলে বলতে পারো। শ্রাবণ, তুই অনেক বদলে গেছিস, আগে তুই এমন ছিলিস না। আমি বাদে সবাই বদলে গেছে, আমি তো তেমনই আছি। তাহলে তুই আমাদের সাথে এমন ভাবে কথা বলতি না। কিছু বললাম না, শুধু একটা মুচকি হাসি দিয়ে নিচে আমার রুমে চলে এলাম। এই মুচকি হাসির কারণ শুধু আমি আর আমার বড় আব্বু আম্মু ছাড়া কেউ জানে না। আমি টেবিলের উপর থেকে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেলাম।
নিচে এসে জুনিয়র গ্রুপের সাথে দেখা। ভাইয়া ঘুম ভেঙেছে তোমার? হ্যাঁ মহারানী। কোথায় যাবি তুই? এই অন্যার বাচ্চা দেখি একটু বদলাই নাই, সেই আগের মতোই আছে। আমি ওর থেকে বড়, তারপরেও আমাকে তুই করে বলতো, আর এখনো বলছে। তোকে বলতে যাব কেন? অন্না আমার কাছে এসে আমার চুল টেনে ধরলো। আমি খুব ব্যথা পাচ্ছিলাম। আগেও অন্না ঠিক এইভাবে আমার চুল টেনে ধরে আমাকে দিয়ে সব করিয়ে নিত, আর এখনো। বাহ, অনেক বড় চুল বানিয়েছিস, এখন ধরতে মজা হচ্ছে। এবার বল কোথায় যাচ্ছিস? তুই আমার চুল ছাড় আগে, তারপর বলবো। আমি স্কুল মাঠে যাব। আমিও যাব তাহলে। চুল ছেড়ে দিয়ে তোকে নিব না আমি, আমার কাজ আছে। না বলছি না? তুই কি করবি? দেখবি কি করব। আমাদের এই ঝগড়া সকলে দেখতে লাগলো আর হাসতে লাগলো, আর আমার সাথে এইভাবে কথা বলার সাহস কারো নেই। এই বাসা শুধু অন্যায় আমাকে বুঝে, তাই আমি আর ও সব সময় এমন মজা করতাম, আর অন্না এখনো তেমন করতেছে। তখনই আপু এলো সেখানে। ভাই, কোথায় যাবি তুই এখন? কেন? সে কখন এসেছিস, এখনো কোনো খাবার মুখেও দিস নাই তুই। আমার খিদে নেই, তুই খেয়ে নে। আমি জানি তুই আব্বুর উপর রাগ করে আছিস, প্লিজ ভাই খেয়ে নে। আমি জানি এখানে থাকলে আপু আমাকে যেভাবেই হোক খাবার খাওয়াবে, তাই এখানে আর না থাকাই ভালো। অন্না, তুই কি যাবি আমার সাথে? গেলে আয়। আমি আর কিছু না বলে বাইকে উঠলাম। কিছু সময় পরেই অন্না আমার পিছনে এসে বসলো। আমি জোরে বাইক চালিয়ে বাইরে চলে এলাম, আর সকলে ওখানে দাঁড়িয়ে চেয়ে রইল। ওই, তুই তো রাগ দেখাচ্ছিস কেন? রাগ কই দেখালাম? তাহলে আপুর সাথে ওইভাবে কথা বললি কেন? ভালো। আর তুই এই বাইক পেলি কই, তাও আবার কেটিএম? সব সময় শুধু মজা, আর তুই আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছিস। এত খুশি হতে হবে না, তোর যে চেহারা, এতে কোনো মেয়ে পড়বে না। ওরে অন্যার বাচ্চা, তোর কপালে ঠাডা পড়বে, দেখে নিস। দুইজনে বাইকে বসে কথা বলতে বলতে পুরনো সেই স্কুল মাঠে চলে এলাম। স্কুলের বাইরে বাইক থামালাম। বন্ধুদের সামনে তো আর অন্যাকে নিয়ে যাওয়া সম্ভব না, তাই অন্যাকে বললাম, আমার ভিতরে একটা কাজ আছে, তুই এখানে বসে থাক। একা একা বসে থাকবো? তো কি করবি? তোর মোবাইলটা দিয়ে যা, গেম খেলি। কেন? আমার মোবাইলে কেন? তোরটাই খেল। আমার ফোনে চার্জ নেই। ওকে বাধ্য হয়ে মোবাইল দিয়ে আমি ভিতরে গেলাম। আমার যখন 12 বছর বয়স, তখন আমি প্রথম এই স্কুলে এসে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। তখন এই স্কুলটি ছিল কাঠের, আর এখন বিল্ডিংয়ে পরিণত হয়েছে। কত বদলে গেছে সবকিছু। নতুন কয়েকটা ভবনে উঠেছে, সবকিছু বদলে গেছে। তবে একটা জিনিস আগের মতোই আছে, সেটা হলো স্কুলের বাম পাশে সেই আম গাছটা। আমি ভিতরে প্রবেশ করে আম গাছের দিকে যেতে লাগলাম। দূর থেকে দেখতে পাচ্ছি কিছু ছেলেপেলে বসে আছে, আর একটু কাছে এগিয়ে দেখি এরা আর কেউ নয়, এরাই আমার বাল্যকালের বেস্ট ফ্রেন্ড আরিফ, সাকিব, আরমান। আমি ওদের সামনে যাবার পরে সকলে আমার দিকে একবার তাকালো। কিছু সময় তাকিয়ে থাকার পরেই হঠাৎ করে, প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখুন। আমি ওদের সামনে যাবার পরে সকলে আমার দিকে একবার তাকালো। কিছু সময় তাকিয়ে থাকার পরে হঠাৎ করেই 3 জনে একসাথে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এভাবে কিছু সময় থাকার পরে সবাই ঠিক হয়ে দাঁড়ালো। সাকিব আমার মুখে হাত দিয়ে দেখতে লাগলো আর বলল, এ ভাই আরমান, দেখ তুই, এই কি আমাদের শ্রাবণ? আরমান আমার চুল টেনে টেনে বলতে লাগলো, দেখে তো সেটাই মনে হচ্ছে। আমি আর দেরি না করে সাকিব আর আরমানকে উড়াধুরা কিল ঘুষি দিলাম। না ভাই, আর কিছু দরকার নেই। আমাদের কাণ্ড দেখে আরিফ একা একা হাসতেছে। এটা দেখে আমরা 3 জনে মিলে আরিফকে গণপিটুনি দিলাম। এ ভাই, তোরা আমাকে মাফ করে দে, আর কখনো হাসবো না। হাসাহাসি পরে হবে, তার আগে বল তুই হঠাৎ করে এখানে কি করে, আর আমাদের যে বললি তুই ঢাকায়। সব খুলে বলতেছি, তার আগে আয় এক জায়গায় বসে নেই। এরপর 4 জনে আম গাছের নিচে গিয়ে বসে পড়লাম। শ্রাবণ, এবার বল ঘটনা কি? শোন তাহলে শুরু থেকেই বলি। এরপর সবটা খুলে বললাম। আরে আমাদের তো মনেই ছিল না জান্নাতাপুর বিয়ে আর কয়েকদিন পরে। ঠিক বলেছিস। যাক, ভালো হয়েছে শ্রাবণ তুই এসেছিস। আমরা তো ভেবেছিলাম বিয়েতে যাব না। খুব মজা হবে। মজা পরে হবে, বিয়েতে অনেক মেয়ে আসবে। আমাকে একটা ফুটিয়ে দিবি প্লিজ? শালা লুচ্চা, সব জায়গায় খালি লুচ্চামি। আরে রাগ করিস না, এবার তোকে একটা মেয়ে পটিয়ে দিবনে। শিওর? হ্যাঁ রে শিওর। শ্রাবণ, তুই তো শালা শহরে থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। পুরা হিরো আলম। তুই সবসময় শুধু মজা করিস। এইভাবে অনেক সময় আড্ডা দেওয়ার পরে অন্যার কথা মনে পড়ে গেল। ও তো স্কুলের বাইরে একা বসে আছে, তাই সবাইকে বিদায় জানিয়ে
স্কুলের বাইরে চলে এলাম। অনেকদিন পরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগতেছে। বাইরে এসে দেখি মহারানী বাইকের উপরে বসে মোবাইল চালাচ্ছে। দেখে মনে হচ্ছে বাইক তার নিজের। খুব ভাবে আছে। আমি অন্যার কাছে গিয়ে চুলে একটা টান দিয়ে বললাম, ওই কি করিস? বসে বসে আকাশে তারা গুনি। আর এতক্ষণে তোর কাজ হলো? সরি রে, বন্ধুদের সাথে অনেকদিন পরে কথা হলো তো, তাই দেরি হয়ে গেল। বড় চাচু ফোন দিয়েছিল। কি? তুই আমাকে আগে বলবি না? কি বলেছে? তেমন কিছু বলে নাই, শুধু তোর খেয়াল রাখতে বলেছে এই কয়টা দিন। ওরে আমার কপাল রে। চল রেস্টুরেন্টে যাই, তুই তো সেই সকালে খেয়েছিস। চল, খুব ক্ষুধা লাগছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে ক্ষুধা হারিয়ে গিয়েছিল। আমি আর অন্না ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিলাম। রেস্টুরেন্টের বিল যখন দিতে যাব তখন বিলটা অন্না দিয়ে দিল। ভাব কম নে তুই, তুই টাকা কই পাবি? চাকরি তো আর করিস না। বলেছিলাম না এই বাসায় শুধু এই অন্যায় আমাকে বুঝতো। কাউকে বলি নাই যে আমি কি করি। সবাই জানে আমি বেকার। সেটা মাথায় রেখেই অন্না রেস্টুরেন্টের বিল দিয়ে দিল। তুই তাহলে বুঝেছিস। এরপর আমি আর অন্না বাইকে উঠে বাসার দিকে রওনা দিলাম। বাইকে উঠে আরেক বিপদে পড়লাম। অন্না আমার মাথা খেয়ে ফেলতেছে এক কথা বলে। আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম। কোন জিনিস? তো ফোনে কোনো মেয়ের নাম্বার খুঁজে পেলাম না, মানে তোর কোনো গার্লফ্রেন্ড খুঁজে পেলাম না। তো শালার খ্যাত, তোকে আবার কে ভালোবাসবে? এই শোন, আমি ইচ্ছা করলে 10টা গফ একসাথে রাখতে পারি। আমি ভাব নিয়ে। ভাব কম নে, আমি জানি কার কেবল মুরুদ আছে। অন্না এইভাবে সারা রাস্তা আমাকে উল্টাপাল্টা বলতে বলতে এসেছে। এই মেয়ে আগের মতোই আছে। ওর সাথে তর্ক করতে করতে বাসায় চলে এলাম। বাম সাইডে করে রাখলাম। ঘড়িতে চেয়ে দেখি সন্ধ্যা 6টা বেজে 35 মিনিট। আন্না, কোথায় গিয়েছিলে? আব্বু গম্ভীর স্বরে বলল, চাচু ভাইয়ের সাথে একটু বাইরে গিয়েছিলাম। ভয় পেয়ে। বাসার সকলে আব্বুকে ভয় পায়। তুই জানিস না আমাদের বাসায় সন্ধ্যার পরে মেয়েদের বাহিরে থাকা নিষেধ? সরি চাচু। পরে যেন আর এমন না হয়। আমি চাই না এক বকাটের ছেলের কারণে আমাদের পুরো পরিবারে নিয়ম বদলে যাক। আমি এতক্ষণ ধরে কথাগুলো শুনতেছিলাম, কিন্তু এই কথাটা শোনার পর ভেবেছিলাম জবাব দিব, কিন্তু বড় আব্বুর কথা মনে করে কিছু বললাম না। সোজা পাশ কাটিয়ে উপরে আমার রুমে চলে এলাম। নিচে দেখতে পেলাম কম বেশি সকলেই আছে। আমি আমার রুমে এসে বসে মাথা ঠান্ডা করতে লাগলাম। আব্বুর এই কথাগুলো শুনে মেজাজ অনেক হট হয়ে গিয়েছে। চুপ করে বসে আছি, তখনই ফোনে একটা কল আসলো। আননোন নাম্বার থেকে কল এসেছে। আমি কিছু না ভেবেই রিসিভ করলাম। হ্যালো স্যার, আমি সিয়াম আহমেদ, আপনার সহকারী হিসেবে জব পেয়েছি। ও হ্যাঁ, বলুন। স্যার, আইজি স্যারের সাথে আমার কথা হয়েছে একটু আগে। স্যার কি কিছু বলেছেন? স্যার, আপনার পোস্টিং করে দিয়েছে একটি জেলায়। কোন জেলায়? স্যার, খুলনা জেলায়। শুনে খুব খুশি হলাম। গেমটা আরো একটু গভীর করা যাবে এটা ভেবে। কি গেম সেটা পরে বলবো। ও ভালো হয়েছে। স্যার, আপনার যখন ইচ্ছা আপনি জয়েন হতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলতেছি। এখন রাখি, একটু কাজ আছে। ওকে স্যার। এরপর আমি ফোন রেখে দিলাম। যাক, ভালো হয়েছে আমার পোস্টিংটা খুলনায় হয়েছে। আমি তো মনে মনে এটাই চাইতেছিলাম, এইবার খেলা জমে উঠবে। আর আমি কোন চাকরিতে জয়েন করতেছি সেটা না হয় পরেই বললাম। মনটা অনেক ফ্রেশ লাগতেছে। তখন আপু আমার রুমে এলো। ভাই, মন খারাপ করিস না, তুই তো জানিস আব্বু এমনই। আমি তাদের কথায় কিছু মনে করিনি, যারা আমার আপন। আর আব্বু তো আমাকে তার সন্তান বলেই মনে করে না। ভাই, তুই ওইভাবে বলিস না। তুই জানিস না আব্বু তোকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আমি এই 4টা বছর ধরে দেখে আসতেছি আব্বুকে। তার মুখে এই 4 বছরে আমি কোনো হাসি দেখি নাই, কিন্তু আজকে দুপুরে তাকে আমি মন খুলে হাসতে দেখেছি। আর এইটার কারণ হয়তো তুই এইসব বাদ দে, আর কিছু বলার থাকলে বল। আমি জানতাম ভাই তুই ঠিক আমার কথাটাই রাখবি, আর তুই ঠিকই তাই করলি। আর 4 বছর পরে তুই নিজের বাড়িতে এলি। চুপ। আপু মোবাইল থেকে একটা পিক বের করে আমার সামনে ধরলো। এই দেখ, এটা তোর দুলা ভাই, এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। দেখতে তো ভালোই, তবে দেখতে ভালো হলেই যে ছেলে ভালো তার কোনো গ্যারান্টি নেই। তাই আমি বললাম, আমার ফোনে এই পিকটা সেন্ড করে দে। তোর মোবাইল দে তো। এই নে। বিকালে বাইরে খেয়েছিস, ভালো কথা। রাতে কিন্তু সকলে বসে একসাথে খাবো। সেটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও রাতে আর খাবো না। এই তুই শুধু প্রত্যেক কথায় কথায় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করিস কেন বলতো? না, তাহলে তুই আমার কথা শুনিস না? আমার শো না ভাই, আমি নিচে যাই। এরপর আপু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচে চলে গেল। কেন জানি না, আপুর সাথে কথা বললে মনটা খুব ফ্রেশ হয়ে যায়। হয়তো এটাই ভাই বোনের ভালোবাসা।
রুমে বসে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম রুম থেকে বের হয়ে ছাদে যাব। তাই ব্যাগ থেকে ল্যাপটপ বের করে ছাদে গেলাম। অফিসের কিছু কাজ আছে যেগুলো এখন করে রাখাই ভালো, এরপর সময় নাও পেতে পারি। কিন্তু ছাদে গিয়ে দেখি জুনিয়র গ্রুপের সবাই এখানে বসে আছে। আমাকে দেখে সবগুলো বলে উঠল, ভাইয়া তুমিও এসো, আমাদের সাথে এসে প্ল্যানিং করো বিয়েতে কখন কি করবে। সময় নেই আমার, একটু কাজ আছে। এই তোর কিসের এত কাজ? আবার হাতে একটা ল্যাপটপ, দেখে মনে হচ্ছে যেন কোনো অফিসের মালিক। আমি কিছু বললাম না, শুধু মুচকে একটা হাসি দিলাম। কাল থেকে তোদের সাথে গল্প করব। ভাইয়া নিচে চলো, আম্মু খাবার খেতে ডাকছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও গেলাম ওদের সাথে। ল্যাপটপ আর মোবাইল রুমে রেখে গেলাম। খাবার টেবিল এসে দেখি সকলে আছে, আব্বু, চাচা, চাচি, দাদা, দাদি সকলে আছে। আমি দাদির পাশে গিয়ে বসলাম। বাবা কেমন আছিস? আমাকে তো ভুলেই গিয়েছিস তাই না? কখনোই না দাদি, এই দেখো না তোমার পাশে এসেই বসলাম। তাহলে আমার সাথে আগে দেখা করিস না কেন? সরি দাদি। এরপর খেতে বসে পড়লাম। আরেক বিপদে, খুপিয়ার চাচি তো আমাকে আজকে খাইয়েই মেরে ফেলবে মনে হয়। আমি মানা করা সত্ত্বেও সব কিছু আমাকে দিচ্ছে। আমিও কিছু বলতেছি না, কারণ আজ অনেক বছর পরে সকলে আমাকে কাছে পেয়েছে, তাই হয়তো এমন করতেছে। পরিবারের সকলেই আমাকে ভালোবাসতো, শুধু আব্বু যেন একটু কেমন ছিল। খাবার সময় আব্বুর কারণে কেউ কোনো কথা বলে না, এটা নাকি আমাদের পরিবারের নিয়ম। সেই অনেক আগে থেকে চলে আসতেছে। কোনো রকমে সব খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমি জীবনেও এত খাবার একসাথে খাই নাই। এরপর কিছু সময় বসে থেকে মোবাইল চালিয়ে ঘুমিয়ে গেলাম। আজকে একটু ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো খুব পরিচিত একটা কণ্ঠ শুনে, তাই আমি চোখ মেলে তাকালাম তাকে দেখার জন্য। কিন্তু আমি চোখ খুলে যাকে দেখলাম, তাকে দেখে আমার পুরো দুনিয়া 1 মিনিটের জন্য থেমে গেল। সকালে শান্তিতে ঘুমাচ্ছিলাম। আমারই একটাই দোষ, রাতে ঘুম আসে না, আর দিনে ঘুম ভাঙতেই চায় না। ঢাকায় বসে শিহাবের কারণে ঠিকভাবে ঘুমাতে পারি না। ভেবেছিলাম এখানে এসে অন্তত ঠিকভাবে একটু ঘুমাতে পারবো, কিন্তু সেটা আর হলো কই। কি যেন একটা স্বপ্ন দেখতেছিলাম, তখনই কেউ আমার নাম ধরে ডাক দিল। আমি হালকা শুনতে পাই, কিন্তু তখনও আমার ঘুম ছিল চোখে, তাই আমি পাশ ফিরে শুয়ে রইলাম। আবার ডাক দিল। এইবার আমি স্পষ্ট শুনতে পেলাম। আমার ঘুম ভেঙে গেল। কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। সেই 4 বছর আগে ঠিক এইভাবে এই ডাকটা শেষবারের জন্য শুনেছিলাম। আমার স্পষ্ট মনে আছে সেই দিন সকালের সব কথা। চোখ বুজে এই কথাগুলো ভাবতেছিলাম। আবার ডাক দিল। এইবার চোখ খুললাম, কিন্তু চোখ খুলেই আমার ব্রেন 1 মিনিটের জন্য কাজ করা বন্ধ করে দিল। কারণ আমার চোখের সামনে তখন আমার মামাতো বোন শিমলা দাঁড়িয়েছিল। সে আগের মতোই চেহারা, সে আগের মতোই কাজল কালো চোখ, মুখে হালকা হাসি, চুলগুলো খোলা, তবে আগের থেকে একটু লম্বা হয়েছে। আমি যেন কোনো এক ঘরের মধ্যে চলে যাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তেই আমার পুরনো দিনের সবকিছু মনে পড়ে গেল। কেমন যেন একটা শক খেলাম। শিমলাও অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। হয়তো অনেকদিন পরে দেখতে পেয়েছে, তাই এমনভাবে চেয়ে আছে। আমি পরিবেশ ঠিক করার জন্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হালকা করে একটা কাশি দিলাম। শিমলার দিকে চেয়ে দেখে একটু লজ্জা পেয়েছে। আমি বুঝি না এখানে লজ্জা পাবার কি আছে। কেমন যেন সে আর আমি প্রেম করি, আর এখন এই রুমে বসে চোখে চোখে প্রেমের কথা বলতেছি। আপু তোমাকে নিচে ডাকছে। আমি কিছু বললাম না। মোবাইলের দিকে তাকিয়ে দেখি 10টার বেশি বেজে গেছে। আর একটু আগে ঘুম থেকে উঠলে ভালো হতো। কি বলবো আপুকে গিয়ে? শিমলা দেখে বোঝা যাচ্ছে সে আমার কাছ থেকে আমার গলার আওয়াজ শুনতে চাচ্ছে। আপুকে গিয়ে বলুন আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি আপনি করে বলাই শিমলা অনেকটা অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা, তার কারণ যে ছেলেটা তার সাথে কথা বলার জন্য পাগল ছিল, যে ছেলেটা তার মুখের একটা কথায় সবকিছু করতে রাজি ছিল, যে ছেলেটা তাকে এক পলক দেখার জন্য হাজারো বায়না ধরতো, আর আজ সেই ছেলেটা তাকে আপনি করে বলছে, সেটাও আবার 4 বছর পরে। আচ্ছা। অনেকটা হতাশ হয়ে শিমলা আমার রুম থেকে চলে গেল। শালা জীবনটাই বেদনার। যাকে সবসময় ভুলে থাকতে চাই, ভুলে আছি সবসময়, আর আজকে সে নিজেই আমার সামনে হেঁটে বেড়াচ্ছে। এটা সম্পূর্ণ আমার দোষ। আমার বোঝা উচিত ছিল আপুর বিয়েতে মামা মামি শিমলা আসবে। আগে থেকে জানলে কখনোই আসতাম না। দূর, আজকে দিনটাই খারাপ যাবে। আপনার হয়তো ঠিক বুঝতেছেন না। আমি সবটা খুলে বলি। আমি এতক্ষণ যাকে মনে মনে বকলাম সে হচ্ছে আমার মামাতো বোন, মানে আমার এক্স মামাতো গার্লফ্রেন্ড। একে নিয়ে আমার পুরো গল্পটা। আজ থেকে 4 বছর আগে 22শে জুন আমাদের ব্রেকআপ হয়েছিল। আমি ব্রেকআপ করি নাই, শিমলা নিজে সেই সব সম্পর্ক নিজে শেষ করে দিয়েছিল। সেই ঘটনা অন্য একদিন বলবো। আজকে শুধু এইটুকুই জেনে রাখুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই আমি আর দেরি না করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি মামা মামি শিমলা আপু বসে আছে। আমাকে দেখেই আপু বলে উঠল, ওই তো শ্রাবণ চলে এসেছে। আপু কি জন্য ডেকেছিস, কিছু বলবি?
কিছু বলবো মানে? তুই দেখতে পাচ্ছিস না মামা মামি এসেছে, কথা বলবি না? এসেছে ভালো কথা, আমি কি করতে পারি? শ্রাবণ বাবা, এখনো আমাদের উপর রাগ করে আছিস? আমি কারোর উপরে রাগ করে নেই। আমি তাদের উপরেই রাগ করি যারা আমার আপন কেউ। আর তোমরা তো আমার। দেখেছো শিমলার মা, আমি বলেছিলাম না, বকাটে আজীবন বকাতেই থাকে, ওদের চরিত্র কোনোদিন বদলায় না। মামার কথাগুলো শোনার পরেই মাথার ভিতরে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করতেছে তাকে সজোরে গিয়ে একটা চড় মারি, কিন্তু তিনি আমার বড় ভাই, কিচ্ছু বললাম না। আর তাছাড়া বড় আব্বুকে আমি কথা দিয়েছি সবার সাথে ভালো ব্যবহার করব, তাই চুপ থাকলাম। শুধু আপুর বিয়েটা হয়ে যাক, এরপর দেখাবো আমি কি পারি আর না পারি। মনে মনে ভাবতেছিলাম। আহা, তুমি চুপ করে থাকতে পারো না? মামা, তুমি শুধু শুধু শ্রাবণকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না। ও যদি ভালো ছেলে হতো তাহলে আমার সাথে ভালোভাবে কথা বলতো। আমার সাথে কেউ এইভাবে কথা বলার সাহস পায় না। আর ও কি না আমার সাথে এইভাবে কথা বলে? ও এই বাসা থেকে গেছে কত বছর হলো? 4 বছর। তা শুনি বাবা, তুমি কি করো এখন? কিসের চাকরি করো, নাকি বেকার? বেকার, আমি স্বাভাবিকভাবে বললাম, মুখে হালকা একটা হাসি দিয়ে। দেখছি জান্নাত, ওকে দেখ আর আমার মেয়েকে দেখ। আমার মেয়ে এখন একজন ডাক্তার, আর ও কিনা বেকার ঘুরে বেড়াচ্ছে। হয়তো লেখাপড়াও শেষ করে নাই। ওকে আমার ভাগ্নে বলতেও লজ্জা করতেছে। কথাগুলো আমার বুকে গিয়ে লাগলো। এই কি আমার মায়ের আপন ভাই, যে কিনা আমাকে এইভাবে কথা শোনাতে পারে? আসলে বেকার ছেলেগুলো কি মানুষ না? মনে মনে নিজেকে নিজেই প্রশ্ন করতেছি। জানি না এখানে থাকলে আর কত কি শুনতে হবে। পাশে চেয়ে দেখি আব্বু আর চাচা দাঁড়িয়ে আছে। হয়তো তারাও এই কথাগুলো শুনতেছিল এতক্ষণ ধরে, আমি খেয়াল করি নাই। এখানে যদি আমি আর একটু সময় দাঁড়িয়ে থাকি। ভাই বিশ্বাস কর। আপুকে সব বলতে না দিয়ে, থাম, অনেক বলছিস, এবার আমি বলি শোন। আমার মতো বেকার যুবককে মা ছাড়া কেউ কোনোদিন ভালোবাসেনি। ভালোবেসেছে সাফল্যকে বা তার কর্মকে। আজ আমি হয়তো বেকার, তোদের সবার পরিবারের অযোগ্য সন্তান, তাই তো আমি চেয়েছিলাম দূরে থাকতে। কিন্তু তুই আবার আমাকে ডেকে এনে সব ব্যথা তাজা করে দিলি। যেহেতু তুই আমার আপন বোন, তুই বিশ্বাস করিস কিনা জানি না, মায়ের পরে এই পৃথিবীতে একমাত্র তোকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাই তোর কারণে আবার কিছুদিনের জন্য এখানে এসেছি। তুই চিন্তা করিস না, তোর বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। আর হ্যাঁ, তোমাদের যার যত কথা শোনানোর আছে এই কয়েকদিনে শুনিয়ে দিও, তা না হলে পরে আর সুযোগ পাবে না। আমি সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললাম। চারিদিকে চেয়ে দেখি বাসার সব লোক কাজ বাদ দিয়ে আমাদের এখানে চলে এসেছে। হয়তো আমার কথাগুলো শুনতে এসেছে। সবার চোখে ভালোবাসা দেখতে পেলাম, শুধু মামার চোখে ছাড়া। আমি আর দাঁড়িয়ে না থেকে বাইরে চলে এলাম। পকেটে বাইকের চাবি ছিল, তাই বাইক নিয়ে সোজা খুলনার দিকে রওনা হলাম। সেখানে কিছু কাজ আছে। আর এদিকে আপু কেঁদে দিয়ে বলতে লাগলো, এইবার খুশি হয়েছে তোমরা? আমি অনেক চেষ্টা করে শ্রাবণকে এই বাড়িতে আবার কিছুদিনের জন্য ফিরিয়ে এনেছি। আমি তোমাদের আগেই বলেছিলাম যেন ওর সাথে ভালো। আপু, তুমি শান্ত হও। শিমলা আপুর কাছে এসে বলল, না, আজকে আমাকে বলতে দে। আব্বু, তোমাকে বলছি, তুমি কি কখনো শ্রাবণকে আমার মতো আদর বা ভালোবাসা দেখিয়েছো কখনো? এখন চুপ করে আছো কেন? জানি তো এর কোনো উত্তর নেই তোমার কাছে। শ্রাবণ সেই ছোট্টবেলায় আম্মুকে হারাই। ও কখনো নিজের চোখে আম্মুকে দেখেও নাই। আর আমি তো তবুও আম্মুকে অনেকদিন কাছে পেয়েছি। কখনো কি ভেবে দেখেছো একটা মা ছাড়া ছেলের বুকে কতটা কষ্ট নিয়ে ঘুরে বেড়ায়? একমাত্র তারাই বোঝে যাদের মা নেই। আর মামা, তুমি বলছো যে ও বখাটে হয়েছে। বখাটে মানে কি তুমি জানো? আমার ভাই বখাটে নয়। বখাটে তারা যারা রাস্তা ভরে মেয়েদের ডিস্টার্ব করে বেড়ায়। বখাটে তারা যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায়। বখাটে তারা যারা মদ গাঁজা খেয়ে বেড়ায়। মা, তুই শান্ত হ, এরপরে তোর শরীর খারাপ করবে। আমি শান্ত হয়ে কি করবে? আমি শান্ত হয়ে কি করব? যে ভাইকে আমি এত বছর পরে কাছে পেলাম, সেই ভাই হাজারো বুকে কষ্ট নিয়ে বেরিয়ে গেল। হয়তো আজকে সকালে আর খাবারও খাওয়া হবে না। তুই রুমে যা, আমি দেখতেছি কি করা যায়। রুমে যাব, তার আগে আমি একটা কথা সবাইকে পরিষ্কার করে বলে দিতে চাই। সবাই প্রশ্নসূচক ভাবে তাকালো। আর যদি আমার ভাইয়ের সাথে কেউ এইভাবে খারাপ ব্যবহার করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না তার কাছে। এটা বলে আপু তার রুমে চলে গেল। পুরো বাড়িটা যেন কয়েক মিনিটে থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে গেল। এটা যে বিয়ে বাড়ি সেটা দেখে মনেই হচ্ছে না। এরপর সবাই যে যার কাজ করতে লাগলো। আর মাত্র 6 দিন পরে আপুর বিয়ে। আমি বাইক চালিয়ে সোজা খুলনা শহরের একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। এখানে আসার মূল কারণ খাবার খাওয়া নয়, এখানে আসার অন্য একটা উদ্দেশ্য আছে, সেটা পরে জানতে পারবেন। আমি পকেট থেকে ফোনটা বের করে সিয়াম আহমেদকে ফোন দিলাম, মানে আমার অ্যাসিস্ট্যান্ট। জি স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যার কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা নয়। আপনি কি এখন খুলনাতে আছেন? হ্যাঁ স্যার, আমি অফিসে আছি। আমি মেসেজ করে একটা রেস্টুরেন্টের নাম বলতেছি, আপনি এখনই সেখানে চলে আসেন। ওকে স্যার। এরপর আমি মেসেজ করে রেস্টুরেন্টের নাম পাঠিয়ে দিলাম। 10 মিনিট পরে একটা লোক এসে আমাকে বলল, আপনি কি শ্রাবণ আহমেদ? কিন্তু কেন? ও আচ্ছা, সমস্যা নেই, আপনি বসুন। জি স্যার, কি জন্য আমাকে ডেকেছেন? মোবাইল থেকে আপুর দেওয়া ছবিটা বের করে সিয়ামের সামনে ধরলাম। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এর সব ডিটেলস আমার কালকের মধ্যে চাই। ওকে স্যার, ছবিটা আমার মোবাইলে দিন, আমি কালকের মধ্যে সব তথ্য এনে দিব। সিয়াম অনেকটা আমার বয়সী, তাই নাম ধরেই বলি। এরপর সিয়ামের সাথে পরিচয় হয়ে ভালো মন্দ কিছু কথা বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। আমি কিছু খাইনি, সিয়াম খেয়েছে কিছু খাবার, আমাকে খেতে বলছিল, কিন্তু আপনারা তো জানেন আমার মন খারাপ, আর আমার মন খারাপ থাকলে কেন জানি না ক্ষুধা লাগে না, তাই কিছু খেলাম না। মোবাইলে টাইম দেখি সকাল 11টার বেশি বেজে গেছে। এরপর আমি বাইক নিয়ে আমাদের স্কুল মাঠে চলে এলাম। এসে দেখি সাকিব, আরিফ, আরমান তিনজনই এখানে আছে। আমি ওদের কাছে গেলাম। কিরে ভাই, তুই এখন এই সময়ে? তাহলে আমি কোথায় থাকবো? আরে তোর আপুর বিয়ে, তোর তো এখন বিয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা। আর চিন্তা করিস না, আমরা সবাই বিয়ের 2 দিন আগে গিয়ে সব কাজ কর্ম নিজের হাতে ধরে করাবি। আরে রাখ তোদের কাজ, আজকে মেজাজটা খুব খারাপ হয়ে গেছিল। কেন, কি হয়েছে আবার? আরে মামা আজকে বাসায় এসে আমাকে আবার কথা শুনিয়েছে। আবার? শালা তোর মামাকে গণপিটনি দিতে হবে। আজ তুই কত বছর পরে তুই এসেছিস, আর তোকে কিনা আবার আগের মতো। ভাই আজকে মেজাজ খুব খারাপ হয়েছে মামার জন্য। কি রকম? তুই জানিস না, তোর মামা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য তার নিজের মেয়েকে বলির পাঠা বানিয়েছে। আগে বলে রাখি, মামা কম বেশি রাজনীতি করে, আর এখন শুনতেছি সে নাকি চেয়ারম্যান হবে। বেশ ভালোই মজার। এখানে সিমলা কিভাবে জড়ালো বিষয়টা আমি জানি না, তাই একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি বলিস, এখানে সিমলা এলো কিভাবে? আরে সেটাই তো বলি, তোর মামা উপজেলা চেয়ারম্যানের সাথে যুক্তি করেছে। কি চুক্তি? তুই হয়তো জানিস না, আমাদের যে উপজেলার চেয়ারম্যান আছে তার একটা ছেলে আছে, সে নাকি সিমলাকে পছন্দ করে। আর সিমলা? আরো আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম আমি। আরে সিমলা তো সে ছেলেকে পাত্তাই দেয় না, তাই উপজেলার চেয়ারম্যান সাহেব বলেছে যদি সিমলাকে তার ছেলের। ও ভাই কি বলিস, বেশ ভালোই তো মজার। আর মামা এই চুক্তিতে রাজি? তোর মামা তো এক কথাই রাজি। তোরা এসব কথা জানলি কিভাবে? আরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার চাচাতো ভাই, তার কাছ থেকে শুনেছি। বিয়ে কবে? সেটা আমরা জানি। একটা কাজ করতে পারবি? কি কাজ? চেয়ারম্যানের ছেলের একটা ফটো দেখাতে পারিস? তোর মোবাইলটা দে, ফেসবুক আইডি এনে দিচ্ছি। এরপর আমি আরিফকে মোবাইলটা দিলাম। আরিফ চেয়ারম্যানের ছেলের ফেসবুক আইডি সার্চ দিয়ে এনে দিল। আমি সেই দিকে খেয়াল না করে বললাম, ভাই এসব বাদ দে, এটা তোদের বিষয়, এটা তাদের বিষয়, তারা যেটা ভালো বুঝবে তাই করবে। আমি শুধু শুধু এটা নিয়ে ভাববো কেন? ভাই ঠিক বলেছিস। তিনজনে বসে হালকা পাতলা গল্প করতেছিলাম। আর একটা কথা বলে রাখি, সিমলা যে আমার এক্স গার্লফ্রেন্ড সেটা শুধু আমি, অন্না এবং আমার বড় আম্মু জানে, এটা আর কেউ জানে না। এটা তুই ঠিক বলছিস। সাকিব এক প্যাকেট সিগারেট বের করে আমার সামনে এনে বলল, এই নে একটা সিগারেট খেয়ে নে। আমি এখন এসব খাই না। ওরে বাস, কি বলিস, কবে থেকে খাওয়া বাদ দিলি? বাড়ি থেকে যেদিন বেরিয়ে গেছিলাম সেই দিন থেকে। যাক ভালো করেছিস, আর আমাদের দেখ এখন সিগারেট ছাড়তে পারলাম না। চেষ্টা কর, চেষ্টা করলে সব সম্ভব। আরে তোরা এইসব কথা বাদ দে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? শ্রাবণ, তুই তো অনেকদিন পরে খুলনায় এসেছিস, আর আমরাও অনেকদিন আমাদের শহরটা ঘুরে দেখি না, তাই চল এক কাজ করি। কি কাজ? সারাদিনের মধ্যে তুই আজকে একটা ঠিক কথা বলেছিস। আমিও তাই বলি, চল সকালে মিলে ঘুরে আসি। তাই চল। এরপর সবাই মিলে ঠিক করলাম আজকে আমাদের শহরের সব জায়গায় ঘুরবো। আমরা মোট 4 জন, তাই 2খান বাইক নিয়ে বের হলাম। একটা আমার বাইক আর অন্যটা সাকিবের। সময় তখন 1টার কাছাকাছি হবে। আমি পেছনে বসা, আর আমার সামনে আরিফ বাইক চালাচ্ছে, অন্য বাইকে সাকিব আর আরমান ড্রাইভ করছে অন্যটাতে। রাস্তার চারপাশে সবুজ গাছপালায় ভরা, যার কারণে রাস্তায় তেমন রোদ নেই। আহা সেই ফিলিংস, যারা এমনভাবে লং ড্রাইভে যান শুধুমাত্র তারাই জানেন এর মজা। তখনই আমার ফোনে ফোন আসলো। আমি হাতে নিয়ে দেখি অন্না ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। ওই তুই কোথায়? এখনো পাশে আসিস না কেন? আসবো না, তুই কি করবি? তুই এখনো মজা করিস আমার সাথে? দেখ আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। এবার বল কি হয়েছে? তোর কি ক্ষুধা লাগে না নাকি? সকালে কোথায় খেয়েছিস, আর এখন দুপুর হয়ে গেছে, তুই খাবার খাবি না? আরে পাগলি শান্ত হ, তোকে চিন্তা করতে হবে না।
আমি বন্ধুদের সাথে আছি, একটু আগে দুপুরের খাবার খেয়েছি। তুই কি করে পারিস এত স্বাভাবিক থাকতে? ম্যাজিক। ওকে, তাড়াতাড়ি পাশে আসিস কিন্তু, আপু খুব কান্নাকাটি করতেছে। আচ্ছা রাখ। এরপর ফোন কেটে দিলাম। আসলে আমি এখনো দুপুরের খাবার খাইনি, যেহেতু ফ্রেন্ডের সাথে এসেছি তাই খাবার তো খেতেই হবে। এর মধ্যে সাকিব বলে উঠল, আরমান, বাইক এই রেস্টুরেন্টের সামনে থামা, এখানে খাবার এসে টেস্ট। আরে আমি একদিন আব্বুর সাথে এসে খেয়েছিলাম। আচ্ছা চলো সবাই এখানে। এরপর আমরা বাইক সাইড করে রেখে রেস্টুরেন্টের ভিতরে গেলাম, সেখানে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর আরও কিছু সময় ঘুরে বাসার দিকে রওনা দিলাম। ঘড়িতে তখন বিকাল 4টা বাজে। বন্ধুদের বাসায় রেখে এসে আমিও আমার বাসায় চলে এলাম। এসে দেখি বাসায় অনেক লোকজন, বিশেষ করে মেয়েরা বেশি। বুঝতে পারলাম বিয়ের জন্য সবাই এখানে এসেছে। বাড়িটা আগের থেকে একটু বেশি ভালো লাগতেছে, তার কারণ হয়তো এই সাজসজ্জা আর লাইটিং এর সব কাজ এখনো শেষ হয়নি, হয়তো কালকের মধ্যে হয়ে যাবে। আমি সেদিকে খেয়াল না করে বাইক পাশে রেখে ভিতরে যাব, ঠিক তখনই একদল মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। দেখে মনে হচ্ছে আমার সমবয়সী, আর সবচেয়ে বড় কথা হলো এদেরকে কেমন যেন চেনা চেনা লাগতেছে, কিন্তু চিনতে পারতেছি না। তখনই মেয়েগুলোর মধ্যে একজন বলল, কি মিস্টার শ্রাবণ, আমাদেরকে চিনতে পারছেন? মেয়েগুলোর মধ্যে থেকে সামনে যে দাঁড়িয়েছিল সে বলল কথাটা, তার মানে মেয়েটা আমাকে চেনে। খেয়াল করে দেখলাম মেয়েটা দেখতে অনেক সুন্দর, সব মেয়েগুলোর থেকে আলাদা। যে কোনো ছেলে দেখলে 2 মিনিট তাকিয়ে থাকবে, তবে সিমলার কাছে এই মেয়ে কিছু না, আমি মনে মনে ভাবতেছিলাম। তখন পাশের আরেকটি মেয়ে বলল, এমন ভাবে কি দেখেন? আমি স্বাভাবিক হয়ে বললাম, জি না, চিনতে পারি নাই। আপনারা কারা? আর আমার নামই বা জানেন কিভাবে? জি না, কে আপনি? আমি আর মেয়েগুলো নিচে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। তখনই উপরে আমার চোখ গেল, তাকিয়ে দেখি সিমলা আমাকে কেমন ভাবে যেন দেখতেছে। সিনেমায় বললে নায়িকার অনেক জ্বলে, তাহলে আজকে আমি সেটা আমার এক্স গার্লফ্রেন্ডের উপরে ট্রাই করে দেখি। তাই আমি মেয়েগুলোর সাথে একটু হেসে কথা বলার চেষ্টা করলাম। আরে বুদ্ধু, আমি সুলতানা, মনে নেই? আমরা কলেজে 2 বছর একসাথে পড়েছিলাম। ও মনে পড়েছে, হ্যাঁ চিনতে পেরেছি। আর এরা আমাদের ক্লাসমেট ছিল, অনা, পিঙ্কি, ফাতেমা ইত্যাদি নাম বলল। সবাইকে দেখিয়ে সকলের সাথে হালকা পাতলা হেসে কথা বললাম। হঠাৎ করেই সুলতানা বলল, একটা কথা মনে আছে শ্রাবণ? কি কথা? ইতিমধ্যে সিমলা আমার পিছনে দাঁড়িয়ে শুনতে লাগলো আমরা কি বলতেছি। আমি না দেখার ভান করে কথা বলে যাচ্ছি। ওই যে তোমাকে প্রপোজ করেছিলাম আর তুমি সেটা গ্রহণ করেছিলে না? ইস, অনেক বড় ভুল করে ফেলেছিল। তখন গ্রহণ করে নিলে আজ আমার সুন্দর একটা গপ থাকতো। আমি সিমলাকে শুনিয়ে বললাম, তুমি চাইলে এখনো সেই সুযোগ পেতে পারো। আমি কিছু না বলে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম। আর এদিকে সিমলা আমাকে মেয়েদের সাথে কথা বলতে দেখে রেগে ফুল আগুন। আমি ওকে দেখে স্পষ্ট বুঝতে পারলাম, দেখো এবার কেমন লাগে আমাকে কষ্ট দেওয়া। আমি আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। এরপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে বড় আম্মুকে একটা ফোন দিলাম। কিছু সময় পরে ধরলো, বড় আম্মু কি করো? কি করবো আব্বু, বসে টিভি দেখতেছি, তোকে ছাড়া একটু ভালো লাগতেছে না। তুমিও না, চিন্তা করো না, আর মাত্র 5-6 দিন পরেই চলে আসবানি। আর শোন, ওখানে কোনো ঝামেলা করবি না কিন্তু। আচ্ছা, তোমাকে চিন্তা করতে হবে না। শিহাব কোথায়? শিহাব তো পাশের বাসায় গেছে খেলতে। ও, বড় আব্বু কেমন আছে? ভালোই। এরপর কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। ফোনটা রেখে দিয়ে আর কিছু না ভেবে সোজা বিছানায় শুয়ে পড়লাম। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমি শান্তিতে ঘুমিয়েছিলাম। তখনই আপু এসে আমাকে ডাক দিল দরজার বাইরে থেকে। আমি ঘুম থেকে উঠে মোবাইলে তাকিয়ে দেখি সন্ধ্যা হতে চলেছে। তাই বিছানা থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে দরজা খুলে দিলাম। ভাই, তোর ঘুম কেমন হলো? কি রে, কথা বলবি না আমার সাথে? এখনো রাগ করে আছিস? বল, কি করলে তোর রাগ কমবে? আপু হঠাৎ করে কেঁদে দিয়ে কথাগুলো বলল। আমি অনেক অবাক হলাম দেখে। ভালো করে আপুর দিকে চেয়ে দেখি চোখ লাল হয়ে আছে, হয়তো অনেক কেঁদেছে আমার জন্য। আপুর আর কিছুদিন পরে বিয়ে, না আপুকে আর কষ্ট দেওয়া যাবে না। মনে মনে নিজেকে আমি নিজে কথাগুলো বললাম। আপুর কাছে গিয়ে চোখ মুছে দিয়ে বললাম, এই পাগলি, তোর উপরে আমি রাগ করে থাকতে পারি? তোকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, আর আমি কিনা সেই বোনের উপরেই রাগ করে থাকবো? আয়নায় নিজেকে দেখেছিস? তোর মুখের কি অবস্থা করে রেখেছিস? তো আমি কি করব তুই বলে দে। তুই আমার কাছ থেকে 4 বছর দূরে থেকেছিস, আর এখন শেষ কয়টা দিন তাকে কাছে পেলাম। ভাবছিলাম অনেক মজা করব, কিন্তু তুই তো মামার উপরে রাগ করে আবার বেরিয়ে গেলি বাড়ি থেকে। আর যাব না, প্রমিস। সত্যি তো? 3 সত্যি। এইবার খুশি?
খুশি। তাহলে একটা হাসি দে এবার। দুপুরে কি খেয়েছিস? কি খেয়েছি মনে নাই, মনে করে তোকে বলবানি। তুই আসলে একটা পাজি। সেটা কি আর বলতে, যথা আজ্ঞা মহারানী। আচ্ছা আমি তাহলে নিচে যাই, তুই থাক। এরপর আমি নিচে চলে গেলাম। আমি বসে বসে ভাবতে লাগলাম কি করা যায় এখন। তখনই আমার চোখ গেল আমার পড়ার টেবিলের দিকে। পড়ার টেবিলের পাশে বই খাতাগুলো একটা সেলফে রাখা আছে। সেখানে আমার চোখ আটকে গেল, কারণ সেখানে আমার সেই পুরনো ডায়েরি রাখা আছে। আমার জীবনের অনেক গল্পের সাক্ষী এই ডায়েরিটা। যেদিন এই বাসা থেকে বেরিয়ে গেছিলাম সেদিন থেকে এই ডায়েরিতে আর কিছুই লেখা হয়নি। আর আমি এখন আর এই ডায়েরিও ব্যবহার করি না। অনেক ইচ্ছে করছে ডায়েরিটা খুলে পড়তে, ইচ্ছে করছে আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে। তাই বসা থেকে উঠে ডায়েরিটা আমার কাছে আনলাম। ডায়েরিটা পড়ে আমার পড়ার টেবিলের সামনে পড়লাম। প্রথম পৃষ্ঠা খুলতেই দেখতে পেলাম আমার নাম, ঠিকানা ইত্যাদি, যেগুলো সব ডায়েরিতে লেখা থাকে। এইবার আসি আসল কথায়। ডায়েরিটা লেখা শুরু করেছিলাম আমার আব্বুকে নিয়ে। আম্মুকে নিয়ে লেখে প্রথম পৃষ্ঠা ভরাট করেছিলাম, কারণ আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। তার কারণ হয়তো তাকে কোনোদিন কাছে পাইনি, কিন্তু তারপরেও ভিতর থেকে তার জন্য আমার ভালোবাসা অবিরাম। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় শুরু হয় আমার আর শিমলার প্রেম কাহিনী। আসুন আপনাদেরকে আজকে বিস্তারিত বলে দেই কিভাবে আমাদের প্রেম শুরু হয়েছিল আর কিভাবেই বা সবকিছু শেষ হয়ে গেছিল। অতীত, তখন আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্র। খুলনার একটা নাম করা কলেজেই ভর্তি হয়েছি, কিন্তু আমার বাসা সেখান থেকে অনেকটা দূরে। তবে আমার মামার বাসা কলেজের কাছেই, তাই আব্বু সিদ্ধান্ত নিল যে আমাকে মামার বাসাতে পাঠাবে। এতে কারো কোনো আপত্তি ছিল না। মামার সাথে আমার সম্পর্ক তখন ঠিক ছিল, আর আব্বু সহজে রাজি হয়ে গিয়েছিল। তার পেছনে অনেক কারণ ছিল। আব্বুর তেমন কোনো কথা আমি শুনতাম না, আর আমার কাজকর্মে আব্বু অনেক অসন্তুষ্ট ছিলেন, কারণ আমার বয়স তখন 17-18-র মধ্যে। আর এই বয়সের ছেলেরা তখন একটু অন্যরকম থাকে। যেমন ধরেন বিড়ি সিগারেট খায়, দেরিতে বাসায় ফিরে, কারণে অকারণে মারামারি করে। আর আমিও তখন একটু এইরকমই ছিলাম। তার উপরে আবার আম্মু নেই। আমি একটু বেশি খারাপ ছিলাম তখন, লেখাপড়াতেও ভালো ছিলাম না। প্রতিদিন আব্বুর কাছে আমার নামে বিচার আসতো। আব্বু বা বাড়ির অন্য কারো কারণে আব্বুর কাছ থেকে আমি বেঁচে যেতাম। তাই আব্বু আমাকে বকাটে ছেলে হিসেবে ভাবতো। আমার সেদিকে কোনো খেয়াল ছিল না, কারণ আগেই বলেছি বয়স। আর আমার মামাকে আমি অনেকটা ভয় পেতাম। তার উপরে আবার মামা অনেক রাগে ছিল। এই জন্য আব্বু সিদ্ধান্ত নেয় এরপর থেকে আমাকে মামার বাসায় রেখে পড়াশোনা করাবে, যার কারণে আব্বু সহজে রাজি হয়ে যায়। এরপর শুরু হলো আমার নতুন যাত্রা। আমি মামা বাড়ি তেমন একটা যাইনি। যার আম্মু নেই তার আবার মামার বাড়ি দিয়ে কি দরকার। খুব সম্ভবত আমি এর আগে মামার বাসায় 5-6 বার গিয়েছি, সেটাও ছোটবেলায়। মামা মাঝে মাঝে আমাদের বাসায় আসতো। মামাকে ভয় পাওয়ার একটা কারণ ছিল, আর সেটা হলো একদিন আমি স্কুল থেকে বাসায় আসতেছিলাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। একা একা রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তার পাশে চেয়ে দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে। সেখানে কি হচ্ছে সেটা দেখার জন্য আমিও গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি মামা একটা ছেলেকে লাঠি দিয়ে মারতেছে আর বলতেছে, তোর বয়স হচ্ছে মাত্র 14, আর তুই কি না এসেছিস আমার মেয়ের পিছনে লাগতে? তুই জানিস আমি কে? আমার যতগুলো মন্ত্রীর সাথে ছবি আছে সেই সব মন্ত্রীর নামও শুনিস নাই তুই। আমি দেখে খুবই ভয় পেয়েছিলাম। সেই দিন লোকের কাছে পরে জানতে পেরেছিলাম যে ওই ছেলেটা নাকি আমার মামাতো বোনকে আজে বাজে প্রস্তাব দিয়েছে, আর মামা তাকে শাস্তি দিয়েছে। সেই দিন থেকে মামাকে আমি কম বেশি ভয় পেতাম। এরপর আরেক দিনের ঘটনা বলি। মামা আমাদের বাসায় এসেছিল কিছু সময়ের জন্য। সে তার মোবাইল ফোন টেবিলের উপর রেখেছিল, কিন্তু আমি সেই মোবাইল নিয়ে উল্টোপাল্টা টিপে নষ্ট করে ফেলি, যার ফলে সেই দিন মামা আমাকে অনেক বকা দেয়। আর সেই দিন থেকেই আমি মামাকে অনেক ভয় পাই। আর এটা সুযোগ নিয়েই আব্বু আমাকে মামার বাসায় লেখাপড়া করানোর জন্য পাঠাচ্ছে। এটাই ছিল মামাকে ভয় পাওয়ার মূল কারণ। এরপর যখন কম বেশি বুঝতে শিখি, মানে ইন্টার পড়া শেষ করি, তখন আবার মামার সাথে আমার অনেক কথা কাটাকাটি হতো। যাই হোক, সেই দিকে পরে যাই। আগে এই ঘটনাটা শেষ করি। মামা নিজে এসে আমাকে তার বাসায় নিয়ে যায়। মামার বাসায় রুম ছিল 5টা। বাড়িটা অনেক খালি খালি লাগে। আমি যাওয়ার পরে একটু ভরা ভরা লাগে। মামা মামি থাকতো নিচের একটা রুমে, আর শিমলা মানে আমার মামাতো বোনও নিচে একটা রুমে থাকতো। আর মামা আমাকে থাকতে দিল উপরের একটা রুমে। রুমটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর একটা কথা বলা হয়নি আপনাদের, শিমলা আর আমি একই কলেজের একই ক্লাসে পড়ি। সত্য কথা বলতে কি,
আমি তখন মেয়েদের সাথে তেমন কথা বলতে পারতাম না, মেয়েদের দেখলেই এড়িয়ে যেতাম, যার ফলে শিমলার সাথেও আমি তেমন কথা বলতাম না। আজ পর্যন্ত কোনো মেয়েকে আমি চোখ তুলে দেখি নাই, কিন্তু শিমলা দেখার পরে যেন আমার সবকিছু বদলে গেল। শিমলা মাঝে মাঝে এসে আমার সাথে কথা বলতো, আমি শুধু হ্যাঁ না বলে এড়িয়ে যেতাম। কিন্তু এভাবে বেশি দিন গেল না, এখানে এসে আমার অনেক নতুন বন্ধু হয়। তাদের সবাইকে দেখতাম সারাদিন শুধু মেয়েদের পিছেই পড়ে থাকতো। তাই আমিও চিন্তা করলাম মেয়েদের সাথে কম বেশি কথা বলবো, যার ফলে ওদের কাছ থেকে ট্রেনিং নিতাম এবং সফলও হই। আগে মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না, আর এখন বলতে পারি, যার ফলে শিমলার সাথে আমার ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। তার উপরে আমরা আবার একই ব্যাচের ছিলাম। দিন যত যেতে লাগলো আমার আর শিমলার বন্ধুত্ব তত গভীর হতে লাগলো। যখন 2 মাস পরে বাসায় গিয়েছিল তখন বাসায় একটুও মন থাকতো না, মন সবসময় শিমলা শিমলা করত। চোখ বুঝলেই আমি শিমলাকে দেখতাম। মানেটার বুঝতে বাকি ছিল না যে আমি শিমলাকে ভালোবেসে ফেলেছি মন থেকে, কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না, কারণ আমার এখনো মনে আছে মামা সেই দিন ওই ছেলেটার কি হাল করেছিল। শিমলা দেখতে যেমন ছিল আর তার ব্যবহারও তেমন সুন্দর ছিল। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে সময় হলে শিমলাকে বলবো। বাড়িতে 4 দিন ছিলাম, আর ওই 4 দিনের প্রতিটি মুহূর্তে আমি শুধু শিমলার কথাই ভেবেছি। 4 দিন পরে আবার মামার বাসায় চলে যাই, কিন্তু তারপরেও শিমলাকে আই লাভ ইউ বলার সাহস আমার ছিল না। দেখতে দেখতে কলেজে আমার 4 মাস কেটে গেল। এই কয়দিনে আমার লেখাপড়ার কোনো উন্নতি তো হয়নি, আর সাথে বাজে বাজে সব অভ্যাসের সাথে আমি জড়িয়ে গেছিলাম। এর মাঝে শিমলাকে আমি মন দিয়ে ভালোবেসেছিলাম। কলেজে গিয়ে যদি আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম তখন শিমলা আমাকে কথা বলতে বারণ করত। এতে আমার খুবই ভালো লাগতো, মনে হতো যেন শিমলাও আমাকে খুব ভালোবাসে। একদিন কলেজে গিয়ে দেখি শিমলা একটা ছেলের সাথে কথা বলতেছে। আমি শিমলার কাছে গেলাম, কিন্তু এই ছেলেটাকে আগে আমি কোনো দিনও দেখি নাই। তাই শিমলাকে জিজ্ঞেস করলাম, আমার একটা ফ্রেন্ড আজকে নতুন ভর্তি হয়েছে কলেজে। ও আচ্ছা। এরপর আমি সেই ছেলেটার সাথে পরিচিত হলাম। ছেলেটার নাম রহিম, আমাদের ব্যাচের ছাত্র। আমার কেমন যেন ছেলেটাকে সুবিধার মনে হচ্ছিল না, তাই আমি শিমলাকে বললাম, চল এইবার ক্লাসে যাই। তুই যা, আমি আর রহিম একটু পরে আসতেছি। ওকে। আমি অনেক অবাক হলাম, এর আগে শিমলা কখনো আমার সাথে এমন ব্যবহার করে নাই। যেমন ধরেন আগে আমি আমার ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিতাম, সেখানে শিমলা এসে আমাকে জোর করে ডেকে নিয়ে যেত, কিন্তু আজকে হঠাৎ করে শিমলা আমাকে এরকম ইগনোর করলো। আমি মন খারাপ করে বন্ধুদের কাছে গেলাম, বন্ধুদের সাথে অনেক সময় কথা বলে ক্লাসে গেলাম। সেখানে গিয়ে দেখি শিমলা আর রহিম পাশাপাশি বসে আছে। তখন আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এর আগে প্রতিদিন শিমলা আমার পাশে বসতো, আর আজকে হঠাৎ করে কোথা থেকে এই রহিম উড়ে এসে জুড়ে বসলো। দুজনে বসে এমনভাবে হাসাহাসি করতেছে যেন ওরা 1000 বছরের পরিচিত। আমি আজকে খুব মন খারাপ করে বন্ধুদের কাছে গিয়ে বসলাম। আজকে বুকটা কেমন জানি খালি খালি লাগতেছে। এটার কারণ হয়তো শিমলা। আমার শুধু মনে হচ্ছে শিমলা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আজকের দিনটা এইভাবে কেটে গেল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে বাসায় আসার সময় শিমলা আমাকে ডাকে নাই। পরে জানতে পেরেছিলাম যে শিমলা রহিমের সাথে বাসায় চলে গিয়েছে। মনটা অনেক খারাপ হলো, সাথে রহিমের উপর খুব রাগ হলো। বাসায় এসেও একই কাহিনী। শিমলা সারা বিকাল ফোনে কথা বলে কাটিয়ে দিল, অথচ প্রতিদিন বিকালে শিমলার কথার কারণে আমি পাগল হয়ে যেতাম। আর আজকে শিমলার আমার কথা মনে নাই। আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছিলাম যে শিমলা আমার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু করতেছিলাম না, শুধু দেখে যাচ্ছিলাম। এইভাবে 2 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে শিমলা আমার সাথে খুব কমই কথা বলেছে। আমরা যে একই বাসায় থাকি সেটা আমাদের ব্যবহার দেখে বোঝা যাচ্ছিল না। এরপর একদিন বন্ধুদের দিয়ে রহিমকে মারার হুমকি দিলাম, যাতে রহিম শিমলার কাছ থেকে দূরে দূরে থাকে, কিন্তু কোনো লাভ হয়নি। রহিম আরো বেশি করে শিমলার সাথে মিশতে থাকে। তাই আমি আর কোনো রাস্তা না পেয়ে ঠিক করলাম শিমলাকে যে আমি ভালোবাসি সেটা ওকে বলবো। ওর পাশে যে আমি কাউকে সহ্য করতে পারি না, ওকে এক পলক চোখের আড়াল করতে পারি না। এই কয়েকদিনে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। শরীরে ঠিকঠাকভাবে যত্ন নেওয়া হয়নি। তাছাড়া তো বিড়ি সিগারেট ছিল, তখন আমি সিগারেট খেতাম। দিনটা ছিল 5ই আগস্ট। রহিম কোনো এক কারণে কলেজে আসতে পারে নাই, তাই আমি এই সুযোগটা কাজে লাগালাম। কলেজ ছুটির পরে আমি শিমলাকে
ডেকে বললাম, সিমলা তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। কি কথা বল। আচ্ছা চল। এরপর আমি পার্কে ঢোকার আগে একটা গোলাপ ফুল কিনে নিলাম সিমলার আড়ালে। আমি চোখ বন্ধ করে হাতে ফুল নিয়ে বলা শুরু করলাম, তোকে বলবো বলবো করে আজও বলা হয়ে ওঠে নাই। হয়তো আজও বলতাম না, কিন্তু রহিমের কারণে আজকে আমি সাহস নিয়ে বলতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কথা। সিমলা, আমি যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে বুকের মাঝে কেমন কেমন যেন করতো। তোকে এক পলক না দেখলে বুকের বাম পাশে ব্যথা করে। এর আগে আমি কখনো মেয়েদের সাথে চোখ খুলে কথা পর্যন্ত বলি নাই, কিন্তু তোকে দেখার পর থেকেই কেমন যেন বদলে গেছি। এটাকে হয়তো মানুষ ভালোবাসা বলে। আমি তোকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি চাই তোকে সারা জীবন আমার নিজের করে রাখতে। তুই কি আমাকে সেই সুযোগটা দিবি? আমি এক নিঃশ্বাসে চোখ বুজে কথাগুলো বলে ফেলি। সামনে কি হয় সেটা দেখার জন্য চোখ খুলি, কিন্তু চোখ খোলার সাথে সাথেই আমার গালে দুইটা ঠাস ঠাস করে চড় পড়ে। আমার আর বুঝতে বাকি নেই যে কে চড়টা মেরেছে। সিমলা মেরেছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, হাতে গোলাপ ফুলটা নিয়ে। আমাকে অবাক করে সিমলা আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু। সেই দিন আমি আমার জীবনে সব থেকে বেশি অবাক হয়েছিলাম। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না কি হচ্ছে আমার সাথে। সিমলা সেটা বুঝতে পেরে বলল, আমিও তোকে সেই ছোটবেলা থেকেই ভালোবেসে ফেলছিলাম। যখন শুনছিলাম তুই আমাদের বাসায় থাকবি, তখন সবচেয়ে বেশি খুশি আমিই হয়েছিলাম। তাহলে আমি যখন ভালোবাসার কথা তোকে বললাম, তাহলে তুই আমাকে চড় দিলি কেন? চড় দিয়েছি অন্য কারণে, আর সেটা হলো তুই আমাকে এতদিন কেন বলিস নাই, সেই জন্য রেগে গিয়ে আজ তোকে চড় মেরেছি। সরি। তুইও তো কিচ্ছু বলিস নাই। তুই জানিস না, মেয়েদের বুক ফাটে তো, তবুও কথা বের হয় না। আর তাহলে রহিমকে? তুই যে সারাদিন রহিমের সাথে ফোনে কথা বলতি। এটা আমার একটা প্ল্যান ছিল। তার আগে জেনে নে, রহিম আমার চাচাতো ভাই, আর ওকে আমি জানাই যে তোকে আমি ভালোবাসি, কিন্তু আমি সেটা ওকে বলতে পারতেছি না। আর ও আমাকে একটা প্ল্যান বলে। কি প্ল্যান? কেন, এই যে তোকে এই 3 সপ্তাহ ইগনোর করলাম, কোনো সময় কথা বলি নাই, শুধু রহিমের সাথে কথা বলছি, যাতে তুই বুঝতে পারিস আমি ছাড়া তুই শূন্য। বাহ বাহ, সেই প্ল্যান ছিল। তোর খুব কষ্ট হয়েছে তাই না? আমি সরি রে, তোকে পাবার জন্য আমি এই নাটকটা করছি। শুধু সরিতে কাজ হবে না। তাহলে কিসের কাজ হবে? আমাকে একটা চুমু দিলে কাজ হবে। সিট, এত খারাপ, আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি যাই। এই না না, দাঁড়া, আমি দিচ্ছি। ওকে। আরে ভাই, গালে চুম্মা দিতে বলছি, অন্য কোথাও না। আমি আবার একটু ভদ্রপোলা। এইভাবে শুরু হয়েছিল আমাদের প্রেম কাহিনী। ডায়েরির পরের পৃষ্ঠা আর পড়তে পারলাম না, খুব কষ্ট হচ্ছে। ডায়েরিটা চোখ বন্ধ করে ফেললাম। টের পেলাম চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়েছে। আজ অনেকদিন পরে চোখ থেকে পানি বের হলো। আমি এখনো সিমলাকে ভালোবাসি। আমার জীবনে একটাই মেয়ে ছিল, সেটা হচ্ছে সিমলা। সিমলাকে ছাড়া আর কোনো মেয়েকে আমি চোখ তুলে ঠিকভাবে দেখি নাই, কিন্তু সেই সিমলাকেই আমি অনেক ঘৃণা করি এখন। আমি চাই না যে সিমলা আবার আমার জীবনে ফিরে আসুক, যে সারা জীবন পাশে থাকার কথা বলে 2 বছর কাছে থাকার পরেই সুখ ফিরিয়ে নেয়। সেই মেয়ের কোনো দরকার নেই আমার। আমি মনে মনে এগুলো ভেবে চোখের পানি মুছে নিলাম। তখনই কান্না আমার রুমে এলো। ওই হাদারাম, কি করিস? দেখতে তো পাচ্ছিস বসে আছি, আবার জিজ্ঞেস করছিস কেন? ওরে আমার মহারাজ, জিজ্ঞেস করে ভুল হয়েছে, এবার আমাকে মাফ করে দিন। ঠিক আছে, দিচ্ছি। ওই, তুই আমাকে দাসী বললি কেন? আমি কি তোর কাজের লোক লাগি? ওমা, সে কি? তুই তো একটু আগে বললি, তাই আমি বললাম। তোর সাথে কেউ কথায় পারবে না। হা হা হা, কি বলতে এসেছিস সেটা বল এবার। তোকে এখন আমার সাথে যেতে হবে। কেন? আর কোথায় যাব? ছাদে চল, সবাই আছে, খুব মজা হবে। সবাই মানে? সবাই মানে সবাই, আব্বু, চাচু, চাচি, দাদা, দাদি সবাই আছে। আমি যাব না, তুই যা। শুধু কাজিনরা থাকলে যেতাম, যেহেতু বাসায় মুরব্বীরা আছে তাই যাব না। তোকে যেতে হবে, আপু নিয়ে যেতে বলেছে তোকে। আমার ভালো লাগতেছে না, তুই যা। আমি জানি তুই কেন যাবি না। জানিস যখন, তাহলে কেন জোর করছিস? জোর করতেছি কারণ তুই কাল রাতে বলেছিলি যে আমাদের সকল আড্ডায় থাকবি আজ থেকে। ইস, আমার তো মনেই ছিল না যে কালকে ওদেরকে কথা দিয়েছিলাম। আচ্ছা চল তাহলে। অনেকটা বাধ্য হয়ে অন্যার সাথে ছাদের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি আমাদের বাসার কাজের লোক থেকে শুরু করে সবাই আছে। সকলে নিচে গোল হয়ে বসে আছে। আমাদের ছাদ অনেক বড় ছিল,
তাই সকলে বসতে পেরেছে। আমিও অন্যার সাথে সেখানে গেলাম। সকলে আমার দিকে তাকালো। আমি সেদিকে খেয়াল না করে অন্যার পাশে বসে পড়লাম। এর মধ্যে খেয়াল করলাম শিমলার দিকে অপলকভাবে আমার দিকে চেয়ে আছে। আমি সেদিকে খেয়াল করলাম না। এখানে বসে বোঝার চেষ্টা করতেছিলাম এখানে আসলে হচ্ছেটা কি, সকলে গোল হয়ে বসে আছে কেন। এর মধ্যে দেখলাম দাদা গল্প বলতেছে। আমিও মন দিয়ে শুনতে লাগলাম, বেশ মজা পেলাম। এরপর দেখলাম আমাদের সবচেয়ে ছোট্ট সোনা অনু একটা কবিতা বলল। সকলে হাতে তালি দিল। এইবার বুঝলাম এখানে যে যা পারছে সে তাই করে দেখাচ্ছে, অনেক মজা হচ্ছে। আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু এখানে এসে অনেকটা ভালো হয়ে গেছে। সব কিছুই ভালো চলতেছিল। হঠাৎ করে জুয়েল বলে উঠল, এবার শ্রাবণ ভাইয়ের পালা। ভাইয়া তুমি কিছু করে দেখাও। আমি কিছু পারি না, তোমরা করো সব কিছু। সেটা বললে হবে না, তোমাকেও কিছু করে দেখাতে হবে। আমার পক্ষে সম্ভব না, সরি। সকলে জোর করতে শুরু করলো, শুধু মামা, আম্মু আর শিমলাবাদে। আমি জানি এরা কেন আমাকে জোর করতেছে না, কারণ এদের কোনো অধিকারই নেই আমাকে জোর করার। ভেবেছিলাম কিছু করব না, আজকে মনটা তেমন ভালো নেই। কিন্তু হঠাৎ করে মামা বলল, ওকে দিয়ে কিচ্ছু হবে না, আমি সেটা জানি। আব্বু তুমি আর একটা কথাও বলবা না। মামা তোমাকে আমি শেষবারের মতো বলছি কিন্তু। ভেবেছিলাম কিছু করে দেখাবো না, কিন্তু মামা যখন এই কথাটা বলল তাহলে কিছু একটা করে এর জবাব দিতে হয়। ঠিক তখনই দেখলাম জুয়েলের পাশে একটা গিটার রাখা। আমার তো মনেই ছিল না যে আমি গান গাইতে পারি, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে একটা গান করে শোনাই সবাইকে। আমি কাউকে কিছু না বলে জুয়েলের পাশ থেকে গিটারটা নিয়ে বাজাতে লাগলাম। সকলে মন দিয়ে আমার বাজনা শুনতেছে। সবচেয়ে বেশি উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে শিমলা আর অন্না, কারণ এরা দুজনই জানে আমি কম বেশি গান করতে পারি। আগে কলেজে আমার গান হলে তো আড্ডাই জমতো না, আর এখন কোথায় সেই আড্ডা, কোথায় সেই কলেজ। যাক, এইসব বিষয় বাদ দিয়ে আপনাদেরকে একটা গান গেয়ে শোনাই। আমি আর কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে দর্শন রাভালের হাওয়া বানকে গানটা গাওয়া শুরু করলাম। मैं जमीन तू आसमान, मैं दाग हूँ तू चांद सा, तू बारिश है मैं रात हूँ, मैं धुन को ही तू राग सा। রোমান্টিক মোডে ছিলাম, তাই সম্পূর্ণ গানটা লিখলাম, তার জন্য দুঃখিত। আর গান পড়তে গিয়ে দাঁত ভেঙে গেলে আমি দায়ী না। অনেকদিন পরে গানটা গাইলাম, তাই জানি না কেমন হয়েছে। চোখ মেলে তাকালাম, চোখ মেলে তাকিয়ে দেখি সকলে আমার দিকে মন দিয়ে চেয়ে আছে। হঠাৎ করেই সবাই একসাথে তালি দিয়ে উঠলো। ওয়াও ভাইয়া, তুমি তো অনেক সুন্দর গান করো। আমি তো বিশ্বাস করতেই পারতেছি না যে আমাদের শ্রাবণ এত সুন্দর করে গান গাইতে পারে। আমি তো আগে জানি ও এমন ভাবেই গান গায়, তাই কিছু বলি না। ভাই খুব সুন্দর গান হয়েছে, আমি তো জানতামই না যে আমার ভাই এত সুন্দর গান গাইতে পারে। সবাই আমার প্রশংসা করতে লাগলো। আব্বুকেও দেখলাম হাতে তালি দিয়েছিল, তবে মুখে কোনো কিছু বলে নাই। তাই আমি বললাম, মানুষকে বাইরে থেকে দেখে কোনো দিন চেনা যায় না, মানুষ চিনতে হলে তার ভিতরে প্রবেশ করতে হয়। সবাই চুপ হয়ে আছে। আমি আর কিছু না বলে সেখান থেকে উঠে নিচে চলে এলাম। আমার পিছনে পিছনে দেখলাম শিমলাও উঠে আসলো। আমি সোজা আমার রুমে চলে এলাম। রুমে এসে যখনই দরজা বন্ধ করতে যাব তখনই আমার সামনে শিমলা এলো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ কি, আপনি আমার রুমে, কিছু বলবেন? তুমি আমাকে আপনি করে কেন বলতেছ? তুমি কি আমার উপর এখনো রেগে আছো? একটা কথা কতবার বলবো? আমি তাদের উপরেই রাগ করি যারা আমার আপন, আর আপনি আমার কে যে আপনার উপরে রাগ করব? আমি সরি বলতেছি তো, সেই দিনের জন্য আমি সরি। ওকে, এখন আপনি আসতে পারেন। কি বলতে চান সোজাভাবে বলুন। এই সময়ে আপনাকে আমার রুমে কেউ দেখলে অন্য কিছু ভাবতে পারে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমি আবার তোমার জীবনে ফিরে আসতে চাই। এই কথাটা শোনার পরেই আমার মাথা খুব গরম হয়ে গেল। আমি কিছু না ভেবেই ঠাস করে শিমলার মুখে চড় দিয়ে বলতে লাগলাম, লজ্জা করে না আমাকে এই ধরনের কথা বলতে? শ্রাবণ, আমি সত্যি তোমাকে খুব ভালো। আর কিছু বলতে না দিয়ে আবার ঠাস করে একটা চড় দিয়ে আমি বাইকের চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। আর শিমলা আমার রুমে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। ভালোবাসা নিয়ে এই মেয়ে কি শুরু করছে? আমি মনে হয় একটা খেলার পুতুল, ওর যখন ইচ্ছে হবে ছেড়ে যাবে আর যখন ইচ্ছে হবে কাছে আসবে। আমি আর এইসবের ভিতরে জড়াতে চাই না। আমি মনে মনে কথাগুলো বলতে বলতে বাসার বাইরে চলে এলাম। আর এদিকে শিমলা শ্রাবণের রুমে বসে অঝরে কেঁদেই যাচ্ছে আর মনে মনে বলছে,
আজকে এই দিনটার জন্য আমি নিজেই দায়ী। ওকে বুঝতে পারতেছে না যে আমি ওকে ছাড়া আগের মতোই ওকে বুঝতে পারছে না আমি ওকে এখনো আগের মতোই ভালোবাসি। শুধুমাত্র ওর ভালোবাসার জন্য আমি ওর কাছ থেকে তখন দূরে সরে গিয়েছিলাম। যেহেতু ভুল আমিই করেছি, তাই এই ভুল আমাকেই শুধরে নিতে হবে। যেভাবেই হোক শ্রাবণকে আমাকে রাজি করাতেই হবে, আর না হলে যে আমি আর শ্রাবণকে কোনো দিনও পাবো না। শিমলা এই কথাগুলো মনে মনে বলছিল আর চুপি চুপি কান্না করছিল। অন্না শ্রাবণের রুমে এসে দেখে শিমলা দাঁড়িয়ে আছে, কিন্তু শ্রাবণকে কোথাও দেখতে পাচ্ছে না। তাই অন্নার কাছে বিষয়টা একটু কেমন যেন লাগলো। তাই অন্না শিমলার সামনে আসলো আর এসে দেখে শিমলার চোখে পানি। এই কি শিমলা আপু, তোমার চোখে পানি কেন? কই না তো। শিমলা হঠাৎ করে অন্নাকে দেখে ভয় পেয়ে যায় আর চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আর লুকাতে হবে না, আমি জানি তুমি কান্না করতেছিলে, আর এটাও জানি তুমি কেন কান্না করছিলে। আমি তোমার আর শ্রাবণের বিষয়ে সবকিছু জানি, আর আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি শ্রাবণ নিশ্চয়ই তোমাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছে। ওর তো এইটারই করার কথা, কারণ ওর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। তবে আমি জানি শ্রাবণ এখনো তোমাকেই মনে মনে ভালোবাসে, শুধু প্রকাশ করে না। তুমি কিভাবে বুঝলে? কারণ শ্রাবণ এখনো কোনো গার্লফ্রেন্ড নেই, আর কখনো কেউ ছিল না শুধু তুমি ছাড়া। যদিও তোমাকে ভালো নাই বাসতো, তাহলে নিশ্চয়ই ওর কোনো গার্লফ্রেন্ড থাকতো। এটা শুনে শিমলা অনেক খুশি হলো আর বলল, তাহলে আমি এখন কি করতে পারি? চেষ্টা করে দেখো ও রাগ ভাঙাতে পারো কিনা, আর আমি তোমাকে পুরো হেল্প করব। সত্যি? তবে আমাকে কথা দিতে হবে, ওকে আর কখনো একা ফেলে রেখে যাবে না। কথা দিলাম। এবার চোখের পানি মুছে নিচে চলো, না হলে কেউ দেখে ফেলবে। আমি বাসার বাইরে এসে আরিফকে ফোন দিলাম। কোথায় তুই? এই তো বাজারে বসে আছি, রহিম চাচার দোকানে আড্ডা দেই। ওকে, তুই ওখানে থাক, আমি আসতেছি। আচ্ছা। এরপর আমি ফোন রেখে দিয়ে বাইক নিয়ে রহিম চাচার দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পরে বন্ধুদের কাছে পৌঁছে গেলাম। সোজা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি 3 হারামি আছে এখানে। কিরে ভাই, মুড অফ নাকি? তোদের কাছে আসলে কি আর মুড অফ থাকে? বসতে বসতে বললাম। হ্যাঁ, এটা তুই ঠিক বলছিস। এরপর 4 জনে মিলে রাত 9টা পর্যন্ত আড্ডা দিলাম। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা দেখে চিনতে ভুল করলাম না, কারণ নাম্বারটা ছিল শিমলার। আজও আমার ফোনে নাম্বারটা সেভ করা আছে, আর আজীবনই সেভ করা থাকবে। আমি রিসিভ করলাম না। ওইভাবে 5 বার কল আসলো, আমি একবারও রিসিভ করলাম না। অবশেষে ফোন আসা বন্ধ হলো। এরপর আমি বাইরে এসে বড় আম্মুকে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ফোন রিসিভ করলো। হ্যালো বড় আম্মু, কি করো? বসে আছি, সবাই টিভি দেখি। তুই কি করিস বাবা? ও আচ্ছা, একটু বাইরে এসেছি, বন্ধুদের সাথে আছি। বেশি সময় বাইরে থাকিস না কেমন, আর রাতে খাবার খেয়ে নিস। না, বাসায় গিয়ে খাবো। তোমরা খেয়েছো? না, আমরাও পরে খাবো। এই নে, শিহাব কথা বলবে তোর সাথে। ওকে দাও। ভাই, তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস পিচ্চি? ভালো নেই, বাসায় একা একা থাকতে আর ভালো লাগে না। ওকে। এরপর আর কিছু কথা বলে ফোনটা কেটে দিলাম। এরপর বন্ধুদের কাছে এলাম। আমিও সেইটাই বলতে যাচ্ছিলাম। চলো সবাই। এরপর আমি সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে বাইক পার্ক করে ভিতরে ঢুকে গেলাম। আমি ভিতরে ঢুকে দেখি সবাই খাবার খেতে টেবিলে বসে পড়েছে। তাই আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। শুধুমাত্র একটাই টেবিল ফাঁকা আছে, আর সেটা হচ্ছে আব্বুর পাশে, আর শিমলা আমার টেবিলের সামনে। আমি কিছু না বলে সেখানে বসে পড়লাম। শিমলার দিকে চেয়ে দেখি মুখটা ফুলে আছে আর লাল হয়ে আছে। হয়তো আমার জ্বরের কারণে এমনটা হয়েছে। আমি আর কিছু না ভেবে খেতে শুরু করলাম। খাবার শেষ করে যখন রুমে যাব, তখন মামা যে কথাটা বলল সেইটা শোনার জন্য আমি আগে থেকেই তৈরি ছিলাম। আজকে এই দিনটার জন্য আমি নিজেই দায়ী। ওকে বুঝতে পারতেছে না যে আমি ওকে ছাড়া আগের মতোই ওকে বুঝতে পারছে না আমি ওকে এখনো আগের মতোই ভালোবাসি। শুধুমাত্র ওর ভালোবাসার জন্য আমি ওর কাছ থেকে তখন দূরে সরে গিয়েছিলাম। যেহেতু ভুল আমিই করেছি, তাই এই ভুল আমাকেই শুধরে নিতে হবে। যেভাবেই হোক শ্রাবণকে আমাকে রাজি করাতেই হবে, আর না হলে যে আমি আর শ্রাবণকে কোনো দিনও পাবো না।
শিমলা এই কথাগুলো মনে মনে বলছিল আর চুপি চুপি কান্না করছিল। অন্না শ্রাবণের রুমে এসে দেখে শিমলা দাঁড়িয়ে আছে, কিন্তু শ্রাবণকে কোথাও দেখতে পাচ্ছে না। তাই অন্নার কাছে বিষয়টা একটু কেমন যেন লাগলো। তাই অন্না শিমলার সামনে আসলো আর এসে দেখে শিমলার চোখে পানি। এ কি আপু, তুমি কান্না করতেছো কেন? কই না তো। শিমলা হঠাৎ করে অন্নাকে দেখে ভয় পেয়ে যায় আর চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কেন? আমি তোমার আর শ্রাবণের বিষয়ে সবকিছু জানি। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি শ্রাবণ নিশ্চয়ই তোমাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছে। ওর তো এইটারই করার কথা, কারণ ওর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। তবে আমি জানি শ্রাবণ এখনো তোমাকেই মনে মনে ভালোবাসে, শুধু প্রকাশ করে না। তুমি কিভাবে বুঝলে? কারণ শ্রাবণ এখনো কোনো গার্লফ্রেন্ড নেই, আর কখনো কেউ ছিল না শুধু তুমি ছাড়া। যদিও তোমাকে ভালো নাই বাসতো, তাহলে নিশ্চয়ই ওর কোনো গার্লফ্রেন্ড থাকতো। এটা শুনে শিমলা অনেক খুশি হলো আর বলল, তাহলে আমি এখন কি করতে পারি? চেষ্টা করে দেখো ও রাগ ভাঙাতে পারো কিনা, আর আমি তোমাকে পুরো হেল্প করব। সত্যি? তবে আমাকে কথা দিতে হবে, ওকে আর কখনো একা ফেলে রেখে যাবে না। কথা দিলাম। এবার চোখের পানি মুছে নিচে চলো, না হলে কেউ দেখে ফেলবে। আমি বাসার বাইরে এসে আরিফকে ফোন দিলাম। কোথায় তুই? এই তো বাজারে বসে আছি, রহিম চাচার দোকানে আড্ডা দেই। ওকে, তুই ওখানে থাক, আমি আসতেছি। আচ্ছা। এরপর আমি ফোন রেখে দিয়ে বাইক নিয়ে রহিম চাচার দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পরে বন্ধুদের কাছে পৌঁছে গেলাম। সোজা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি 3 হারামি আছে এখানে। কিরে ভাই, মুড অফ নাকি? তোদের কাছে আসলে কি আর মুড অফ থাকে? হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস। এরপর 4 জনে মিলে রাত 9টা পর্যন্ত আড্ডা দিলাম। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা দেখে চিনতে ভুল করলাম না, কারণ নাম্বারটা ছিল শিমলার। আজও আমার ফোনে নাম্বারটা সেভ করা আছে আর আজীবনই সেভ করা থাকবে। আমি রিসিভ করলাম না। ওইভাবে 5 বার কল আসলো, আমি একবারও রিসিভ করলাম না। অবশেষে ফোন আসা বন্ধ হলো। এরপর আমি বাইরে এসে বড় আম্মুকে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ফোন রিসিভ করলো। হ্যালো বড় আম্মু, কি করো? বসে আছি, সবাই টিভি দেখি। ও আচ্ছা, একটু বাইরে এসেছি, বন্ধুদের সাথে আছি। বেশি সময় বাইরে থাকিস না কেমন, আর রাতে খাবার খেয়ে নিস। না, বাসায় গিয়ে খাবো। তোমরা খেয়েছো? না, আমরাও পরে খাবো। এই নে, শিহাব কথা বলবে তোর সাথে। ওকে দাও। ভাই, তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস পিচ্চি? ভালো নেই, বাসায় একা একা থাকতে আর ভালো লাগে না। এরপর আর কিছু কথা বলে ফোনটা কেটে দিলাম। এরপর বন্ধুদের কাছে এলাম। চলো সবাই। আমিও সেইটাই বলতে যাচ্ছিলাম। এরপর আমি সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে বাইক পার্ক করে ভিতরে ঢুকে গেলাম। আমি ভিতরে ঢুকে দেখি সবাই খাবার খেতে টেবিলে বসে পড়েছে। তাই আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। শুধুমাত্র একটাই টেবিল ফাঁকা আছে, আর সেটা হচ্ছে আব্বুর পাশে, আর শিমলা আমার টেবিলের সামনে। আমি কিছু না বলে সেখানে বসে পড়লাম। শিমলার দিকে চেয়ে দেখি মুখটা ফুলে আছে আর লাল হয়ে আছে। হয়তো আমার জ্বরের কারণে এমনটা হয়েছে। আমি আর কিছু না ভেবে খেতে শুরু করলাম। খাবার শেষ করে যখন রুমে যাব, তখন মামা যে কথাটা বলল সেইটা শোনার জন্য আমি আগে থেকেই তৈরি ছিলাম। আমি তোমাদের সবাইকে একটা খুশির খবর দিতে চাই। কি খুশির খবর? সবাই যেহেতু এখানে উপস্থিত আছো, তাই আমি এই কথাটা এখানেই বলি। মামা বলো। আমি শিমলার বিয়ে ঠিক করেছি। জান্নাতের বিয়ের পরে আমি শিমলার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিব। কি? আর কার সাথে? ছেলেকে হয়তো তোমরা চিনো না, কিন্তু তার আব্বুকে নিশ্চয়ই সবাই চেনো। আমি একপাশে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসতেছি। তার কারণ একটা মানুষ কতটা নীচ হলে নিজের মেয়েকে বেচে দিতে পারে। সে কি? নাম কি? আমাদের উপজেলার চেয়ারম্যানের ছেলে আশিক। আমি তার সাথে তোমার মেয়ের বিয়ে ঠিক করেছি। এটা তো দারুণ খুশির সংবাদ। সকলের চোখে মুখে হাসির ঝলক, শুধুমাত্র 2 জন বাদে, আর তারা হচ্ছে শিমলা আর অন্না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শিমলার চোখে হালকা হালকা পানি। এতে আমার কিছু আসে যায় না। আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে এলাম। উপরে বসে টের পাচ্ছি বাড়িতে কেমন যেন একটা হইচই পড়ে গেছে। একই মাসে পরিবারের 2 মেয়ের বিয়ে বলে কথা। আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করতেছে না। শিমলার বিয়ে ঠিক হওয়ায় আমি হ্যাপি না আনহ্যাপি কিছুই বুঝতেছি না। অত কিছু না ভেবে আমি ফেসবুকিং করতে লাগলাম। কিছু সময় পরে মনে মনে ভাবতে লাগলাম,
শিমলা কি এখনো আমাকে আগের মতো ভালোবাসে, নাকি আগের থেকেও বেশি ভালোবাসে, নাকি ও আবার নাটক করতেছে? যদি সত্যি নাটক করতো তাহলে ও কান্না করবে কেন? শিমলাকে আবার আমার লাইফে ফিরিয়ে আনা কি ঠিক হবে? এইসব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। অপরদিকে শিমলা সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে এলো। মানে শিমলা অন্যার রুমে থাকে, তার পিছু পিছু অন্যাও এলো। অন্যা এসে দেখে শিমলা বসে বসে কান্না করতেছে। এ কি আপু, তুমি কান্না করতেছো কেন? কান্না করব না তো কি করব? আব্বু তো আমার বিয়ে ঠিক করে ফেলছে, এখন আমি কি করব? কি করবে মানে? তুমি আঙ্কেলকে বলে দাও যে তুমি এই বিয়েতে রাজি না আর তুমি শ্রাবণকে ভালোবাসো। সেটা কখনো সম্ভব হবে না। আব্বু আমার কথা শুনবে না, আমি আগেই বলেছিলাম। আর আব্বুর কাছে শ্রাবণের কথা বললে তো জানো কি হতে পারে। এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। আমি বলে দিলাম শ্রাবণকে, আমি না পেলে বিয়ের দিন আমি আত্মহত্যা করব। আপু, এগুলো কি ধরনের কথা? এ কথা বললে কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তো আমি কি করতে পারি বলো তুমি? কিছু সময় পরে অন্না বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, কি বুদ্ধি? তোমাকে আগে শ্রাবণকে রাজি করাতে হবে, তারপরে দেখবে শ্রাবণ তোমাকে নিজেই এই সব কিছু ভেতর থেকে বের করে নিবে। কারণ আমি জানি শ্রাবণের পক্ষে সবকিছুই সম্ভব। এটাই, তুমি ঠিক কথা বলছো। শ্রাবণ এই বাসায় আর মাত্র 5 দিন বা 6 দিন থাকবে। তাহলে এই 6 দিন তোমার প্রধান কাজ কি হবে বলো তো? যেভাবেই হোক শ্রাবণের মাঝে তোমার জন্য ভালোবাসা জাগিয়ে তুলতে হবে। আর এই 6 দিনে ফেল হলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। ঠিক বলছো। অনেক কথা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, দেখি অনেক রাত হয়েছে। এরপর অন্না আর শিমলা ঘুমিয়ে গেল। সকালবেলা কারো কথার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি শিমলা। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি যে শিমলা ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। খুব রাগ হলো, আমার রুমে এসে কেন কথা বলবে? কিন্তু সবচেয়ে বেশি মেজাজ খারাপ হলো যখন দেখি ফোনটা আমার। তার মানে শিমলা এতক্ষণ ধরে আমার ফোনে কারোর সাথে কথা বলতেছে। আমি বিছানা থেকে উঠেই সোজা ঠাস করে একটা চট দিয়ে মোবাইলটা কেড়ে নিলাম। আমার হাতে নিয়ে দেখি সিয়াম আহমেদের ফোন। আমি ফোন কেটে দিলাম। এরপর শিমলার দিকে তাকালাম, চেয়ে দেখি ছলছল করে আমার দিকে চেয়ে আছে। এই তোর সাহস কি করে হয় আমার ফোন রিসিভ করার? আমি তোমাকে ঘুম থেকে তুলতে এসেছিলাম, কিন্তু এসে দেখি তোমার ফোন বেজে যাচ্ছে, তাই আমি রিসিভ করলাম। ফোনে বেজে যাচ্ছিল, ভালো কথা, কিন্তু তুই রিসিভ করলি কেন? রেগে যাওয়ার জন্য তুই করে বলতেছি। সরি। এখনই আমার রুম থেকে বাইরে চলে যান, আমি চাই না কোনো ঝামেলা করতে। শিমলা এবার কেঁদে দিয়ে চোখ মুছতে মুছতে আমার রুমের বাইরে চলে গেল। আমি ফোনটা পাশে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। আর একটু কথা বললে হয়তো আমার সম্পর্কে সবকিছু জেনে যেত। আমি ফ্রেশ হয়ে এসে ভাবতে লাগলাম কাজটা আমার ঠিক হয়নি। আমি শুধু শুধু শিমলাকে চট দিলাম আজকে। কখন যে কি করি রাগের মাথায় কিছু বুঝি না। যেটা হয়ে গেছে সেটার চিন্তা না করে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটার চিন্তা করে লাভ নেই। তাই আমি মোবাইলটা হাতে নিয়ে সিয়ামকে ফোন দিলাম। হ্যালো স্যার, সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক আছে। তখন একটা সমস্যা হয়েছিল তাই ফোন কেটে দিয়েছিলাম। এইবার বলুন কি জন্য ফোন করেছিলেন আমাকে? স্যার, ছেলেটার সম্পর্কে সব খবর আমি পেয়ে গেছি। ও গ্রেট, নাইস জব। ধন্যবাদ। আর আপনি কখন আমার সাথে দেখা করবেন সবকিছু জেনে নেবেন। আপনি সেই রেস্টুরেন্টে অপেক্ষা করুন, আমি 30 মিনিটের মধ্যে আসতেছি। ওকে স্যার। এরপর ফোন কেটে দিলাম। আমি ফোন কেটে দিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে সোজা বাইরের দিকে যাব, তখনই আমার সামনে মামি এলো। কোথায় যাচ্ছিস সকালবেলা? বাইরে একটা জরুরি কাজ আছে। ও, জরুরি কাজ পরে করিস, আগে সকালের খাবার খেয়ে যা। মামি এখন সময় নেই, দেরি হয়ে যাচ্ছে, পরে এসে খাবো। না, তুই এক্ষুনি খেয়ে যাবি। এরপর অনেক জোরাজোরির পরে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে দ্রুত বেরিয়ে গেলাম। প্রায় 35 মিনিট পরে রেস্টুরেন্টের সামনে এলাম। এসে দেখি সিয়াম সাহেব এসে বসে আছে। আমার আসতে 5 মিনিট দেরি হয়েছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এবার তাড়াতাড়ি করে খবর বলেন, বড় কথা কি? বড় কথা হচ্ছে আপনার আপু ওই ছেলেটার সাথে 3 বছর রিলেশনশিপ করছে এবং তারপরে তারা পারিবারিকভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। জি স্যার। মনটা ভালো হয়ে গেল আপনার কথা শুনে। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি?
স্যার ম্যাডামের সাথে কি আপনার কোনো রকমের ঝামেলা হয়েছে? বলেন। ম্যাডাম কে? স্যার ম্যাডামের সাথে আপনার কি কোনো কারণে ঝামেলা হয়েছে? ম্যাডাম মানে শিমলা ভাবি। সরি স্যার, শিমলা ভাবি বলছে আজকে সকালে ফোনে। হোয়াট দ্য ফ্যাক্ট? এই কথা আপনাকে কে বলেছে? আরে এইসব কথা মিথ্যা। সত্যিই কি শিমলা ভাবির সাথে আপনার কোনো সম্পর্ক নেই? তুমি যখন আমার সহকারী, তাই তোমাকেই বলি কথাটা। কি কথা স্যার? শিমলা আমার এক্স গার্লফ্রেন্ড। এখন শিমলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। স্যার কিছু মনে না করলে একটু খুলে বলবেন, মানে কিভাবে কি হলো? আমি মনে মনে ভাবলাম বলে দেই, এখন বললেই বা কি আর হবে। আর তাছাড়া আপনাদের কেউ জানা দরকার কি কারণে আমাদের ব্রেকআপ হলো। আমার এই কথা শুধুমাত্র আমার বড় আম্মু আর আমার একটা বোন ছাড়া কেউ জানে না। আর আজকে আপনাকে বলতে যাচ্ছি, কেন জানি না আপনাকে বলতে ইচ্ছে করতেছে, তাই বলেই ফেলি। ওকে স্যার, বলুন তাহলে, আমি শুনি। এরপর আমি আর আমার শিমলার প্রেম কাহিনী কিভাবে শুরু হয়েছিল সেটা বললাম। এরপর সিয়াম সাহেব আরো আগ্রহ নিয়ে বলল, স্যার আপনাদের ব্রেকআপ হলো কেন আর কিভাবে? মন দিয়ে শুনুন। আমি বলি, এরপর আমি আমার 4 বছর আগের অতীত বলতে শুরু করলাম। অতীত আমার আর শিমলার সম্পর্কের তখন 2 বছরের শেষের দিকে। বেশ ভালোই চলছিল আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। এই 2 বছরে আমার কখনোই মনে হয় নাই যে শিমলা আমাকে ভালোবাসে না বা আমার সাথে টাইম পাস করতেছে। কিন্তু আস্তে আস্তে খেয়াল করতে থাকি শিমলা কেমন যেন আমাকে এড়িয়ে এড়িয়ে চলতে থাকে। আমি ভাবি হয়তো ব্যস্ত, তাই আমার সাথে কথা বলার টাইম পায় না। শিমলার সাথে কথা বলার জন্য আমার মনটা ছটফট করত। অনেক কষ্ট করে নিজেকে সামলিয়ে রাখতাম। এর মাঝে একদিন আমি আর কয়েকজন বন্ধু মিলে কলেজের প্রিন্সিপালের ছেলেকে ধরে অনেক মারি। এমন মার মেরেছিলাম যে রক্ত বের করে দিয়েছি। ওকে মারার অনেক কারণ ছিল। প্রিন্সিপালের ছেলে হয়ে সব খারাপ কাজের থেকেও বেঁচে যেত। ও অনেক মেয়েকে বাজে কথা পর্যন্ত বলেছে। আমি আর আমার বন্ধুরা এগুলো দেখেও এড়িয়ে যেতাম। আমার নামে তখন অনেক মারামারি রেকর্ড ছিল, তাই আমি বা আমার বন্ধুরা সবসময় এইসব ঝামেলা থেকে এড়িয়ে থাকতাম। কিন্তু একদিন প্রিন্সিপালের ছেলে শিমলাকেও খারাপ খারাপ কথা বলতে থাকে, আর যেটা আমি শুনে ফেলাই। আমি শিমলাকে মন থেকে ভালোবাসতাম, তাই ওকে কেউ কিছু বললে আমি কিছু না বলে থাকতে পারতাম না। শিমলাকে খারাপ কথা বলার জন্য প্রিন্সিপালের ছেলেকে ধরে আমরা কয়েকজন বন্ধু মিলে কলেজ ক্যাম্পাসের মধ্যে বসে অনেক মারি। সেই দিন শিমলা সহ সারা কলেজ আমাদের দিকে তাকিয়েছিল। প্রিন্সিপালের ছেলেকে আমি মেরেছিলাম সকাল 10টার সময়। আমরা মারামারি করে যথারীতি ক্লাস করতে চলে যাই, কিন্তু এর কিছুক্ষণ পরেই প্রিন্সিপালের রুমে আমার ডাক পড়ে। সেখানে যাওয়ার পরে আব্বুকে আর আমাকে স্যার এই মুহূর্তে কলেজে আসতে বলে। আব্বু আর মামা একসাথে কলেজে 12টার সময় প্রবেশ করে। এরপর কলেজে সকলের সামনে বসে আমাদের বিচার হয়। আমরা দলে ছিলাম 11 জন। এই 11 জনের মধ্যে 10 জনকে স্যার মাফ করে দেয়, কিন্তু আমাকে মাফ করে না। আমাকে সকলের সামনে বসে অনেক কথা শোনায় আর সাথে টিসি দিয়ে দেয়। আর সেই দিন আব্বু আমাকে কলেজ ক্যাম্পাসের মধ্যে বসেই 4টা চট দেয়। আমি সেই দিন সবকিছু মুখ বুজে সহ্য করে নেই। এরপর আব্বু আর মামা গাড়িতে করে মামা বাড়ি যায়, আর আমি বাসায় না গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে। কলেজ ছুটি হওয়ার পরে আমি শিমলাকে ডাক দেই, কিন্তু শিমলাকে ডাক দেওয়ার পরেও আমার কাছে আসতে চায় না। আমি জোর করে শিমলার হাত ধরে ফাঁকা একটা জায়গায় নিয়ে আসি। এরপর আমি বলতে শুরু করি, কেন সেটা তুই বুঝতে পারতেছিস না? এর মানে কি? এর মানে পরিষ্কার, শুধু তুই বুঝতে পারতেছিস না। আমি কিছুই বুঝতেছি না। কথা পরিষ্কার, আমি তোকে এখন আর ভালোবাসি না। শিমলা তুই বিশ্বাস কর, আকাশ তোকে নিয়ে খারাপ কথা বলেছে তাই। ব্যাস, আর নয়। এটা না হয় বাদ দিলাম, কিন্তু এর আগে যখন বাজারে বসে সিয়ামকে মেরে ফেলছিলি, স্কুল মাঠে বসে রহিমকে, রাস্তায় বসে রাজুকে, ওদেরকে মেরেছিলি কেন? সবাইকে মারার অনেক কারণ আছে, কিন্তু এগুলো শিমলাকে বলার প্রয়োজন আমি মনে করি না। এখন চুপ কেন? আমি জানি তোর কাছে এর কোনো উত্তর নেই। আরে তুই হচ্ছিস একটা বখাটে ছেলে। শিমলা, আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুই আমাকে মাঝপথে একা ফেলে যাস না প্লিজ। সম্ভব না। তোর জন্য আমি আজ থেকে মারামারি ছেড়ে দিব, তাও তুই আমাকে ছেড়ে যাস না। আচ্ছা মানলাম তুই মারামারি ছেড়ে দিলি, কিন্তু সিগারেট ছাড়তে পারবি? সিগারেট বাদে তুই অন্য সবকিছু ছাড়তে বল, আমি ছেড়ে দিব। আমি জানি তো। তার মানে তুই আমাদের এই 2 বছরের সম্পর্ক আজকে এখানে শেষ করতে চাইছিস? তুই একদম ঠিক বলছিস। তাহলে তুই যে বলেছিলি সারা জীবন আমার পাশে থাকবি, বলেছিলি যে আমাকে বিয়ে করে আমার কাছে থাকবি সারা জীবন, এগুলো কি ছিল তাহলে? দেখ শ্রাবণ, আবেগ দিয়ে জীবন চলে না। তুই একবার তোর দিকে চেয়ে দেখ, আর একবার আমার দিকে চেয়ে দেখ। তোর সাথে আমার কখনো যায়? এই কথাটা প্রথমে বলতে পারতি। প্রথমে আমি বুঝতে পারি নাই, তাই আজকে বলতেছি।
কত সহজে বলে দিলি কথাগুলো। সহজ কথা সহজভাবেই বলতে হয়। আসলে তুই ঠিক বলেছিস। আমাকে ছেড়ে যাবার কারণ এই মারামারি বা সিগারেট না, বরং আমি এখন তোর কাছে পূরণ হয়ে গেছি, তাই তুই এই কথা বলতেছিস এখন। সে তুই যেটাই মনে করিস। আমি খুবই বোকা, বুঝলি? আর কিছু বলবি নাকি বাসায় চলে যাব? আর কিছু বলবো না, শুধু এটাই বলবো যে ভালো থাকিস সারা জীবন। এরপর শিমলা আমাকে একা ফেলে রেখে হেঁটে চলে যায়। আমি ততক্ষণ পর্যন্ত তাকিয়ে দেখলাম যতক্ষণ পর্যন্ত শিমলাকে দেখা যায়। হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যায় সবকিছু। এরপর আমি স্বাভাবিক হয়ে বাসার দিকে যাব, তখনই চোখে হাত দিয়ে দেখি পানি। হয়তো আই ময়লার কারণে এসেছে। আমি চোখের পানি মুছে বাসার দিকে হাঁটা দেই। সেদিন আমার মেজাজ খুব খারাপ ছিল, তাই বাসায় যাওয়ার আগে বন্ধুদের কাছে যাই। সেখানে যাওয়ার পরে বন্ধুরা অনেক বুঝিয়েছে। আমি জানি যখন কেউ পাশে থাকে না তখন বন্ধুরা কাছে থাকে, তাই ওদের সাথে কিছু সময় কাটিয়ে আমি সোজা বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি আব্বু আর মামা বসে আছে। আমি সেখানে যাওয়ার পরে মামা আব্বুকে বলে, আমি তার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। আমি তোমাকে আগেই বলেছিলাম এই কুলঙ্গারকে তোমার বাসায় নিয়ে যাও, কিন্তু তুমি বলেছিলে থাক। আর আজকে দেখো কি ঘটনা ঘটিয়েছে। আর আজ থেকে এই বকারের ছেলে আমার বাসায় থাকতে পারবে না। তোমার ছেলে তুমি বাসায় নিয়ে কাছে রেখে মানুষ করো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিলাম। এমনিতে শিমলার কারণে মন মেজাজ দুটোই খারাপ, তার উপরে আবার এই বাজে কথা শুনতে হচ্ছে। তাই আর দেরি না করে সোজা আমি আমার রুমে চলে যাই, আর সেখান থেকে আমার সব কাগজপত্র এবং দরকারি সব কিছু নিয়ে বাইরে চলে আসি। বাইরে এসে দেখি আব্বু আর মামা চুপ করে বসে আছে, মামি আর শিমলা তাদের পাশে দাঁড়িয়ে আছে। আমি কাউকে কিছু না বলে রাস্তার দিকে যাব, তখনই মামি বলে, কোথায় যাস? কোথায় যাই জানি না, তবে তোমাদেরকে ছেড়ে অনেক দূরে, যেখানে গেলে তোমরা সবাই অনেক খুশি হবে। এটা তুই কি বলতেছিস? ওকে যেতে দাও, ফিরে তো আবার আমাদের কাছেই আসতে হবে। এই কথা শোনার পরে আমি আর এক মুহূর্ত দেরি না করে রাস্তায় চলে আসি। ভেবেছিলাম আব্বু হয়তো আমাকে আটকাবে, কিন্তু না, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। সেই দিন থেকে আব্বুর উপরে আমার ভীষণ রাগ অভিমান যেটাই বলেন। তারপর সেখান থেকে সোজা বাসে করে ঢাকা চলে আসি। ঢাকায় আমার অনেক বন্ধু ছিল, তাদের সাহায্য নিয়ে একটা জবে ঢুকে যাই এবং একটা ভার্সিটিতে ভর্তি হই। এইভাবে ক্লাস আর জব করে মোটামুটিভাবে আমার জীবন চলতেছিল। 2 মাস পরে হঠাৎ একদিন বড় চাচার সাথে দেখা হয়। বড় চাচু একটা ভুলের জন্য বাসা থেকে বিতাড়িত হয়েছিল। এরপর বড় চাচু আমাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়। আমাকে বড় চাচি দেখার পরে খুব খুশি হয়। এরপর আমি সবকিছু খুলে বলি আমার সাথে কি থেকে কি হয়েছে। এরপর চাচি বলে এখন থেকে তাদেরকে নিজের বাবা মা ভাবতে, আর সেই দিন থেকে আমি তাদেরকে বড় আব্বু আর বড় আম্মু বলে ডাকি। বর্তমান একসাথে কথাগুলো বলেই জোরে একটা শ্বাস নেই। সিয়ামের দিকে চেয়ে দেখি চোখে হালকা হালকা পানি। তাই আমি জিজ্ঞেস করলাম, এ কি, আপনার চোখে পানি কেন? স্যার, কান্না করতেছি আমি। কিন্তু কেন? আপনি কান্না করতেছেন কেন? স্যার, আপনার কথা শুনে কান্না পেয়ে গেল। এখানে কান্না করার কি আছে? স্যার, আপনার জীবনে এত কষ্ট নিয়ে আজকে এই পর্যায়ে এসেছেন। কষ্ট ছাড়া জীবন নেই, সবার জীবনেই এমন কম বেশি কষ্ট আছে। স্যার, আপনি ঠিক বলছেন। এবার আপনি চোখ মুছেন, আর আপনার চোখে পানি মানায় না। ওহ স্যার, সরি। স্যার, ম্যাডামের একটা পিক দেখাবেন আমাকে? আবার ম্যাডামকে? সরি স্যার। যেহেতু আপনাকে সবটা বলেছি তাই আপনাকে ছবি দিতেছি। স্যার, তবে ম্যাডামকে দেখতে তো মাশাআল্লাহ। আপনাকে কিন্তু আমি সরি স্যার, আর ম্যাডাম বলবো না। তবে আপনি শিমলার পিক দিয়ে কি করবেন? স্যার, সিক্রেটটা আমি আপনাকে ঠিক মতন সময় বলে দিব। ওকে। স্যার, একটা কথা বলবো, যদি আপনি রাগ না করেন? বলেন। শিমলা আপুর কথা বলে একটু বুঝলাম সে মনে হয় আপনাকে এখনো ভালোবাসে। আপনি কি চুপ করবেন নাকি গুলি করে খুলি উড়িয়ে দিব? সরি স্যার। এবার চলেন বাসায় যাই। জি বলেন স্যার। এরপর আমি আর সিয়াম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আমি সোজা বাসায় চলে এলাম। বাসার সামনে এসে দেখি বাসার সামনে এসে দেখি বাড়িটা সাজানো সম্পূর্ণ কমপ্লিট। বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগতেছিল। বিয়ের আর মাত্র 4 দিন বাকি আছে। আমি বাইকটা বাইরে রেখে ভিতরে গেলাম, সোজা আমার রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ ওপেন করলাম। সাথে সাথেই 6 ফোনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা 1000 থেকে আইজিপি স্যারের ভিডিও কল আসে। আমি ঠিকভাবে বসে কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালোই আছি। শ্রাবণ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। শ্রাবণ, আমি তোমাকে সবার থেকে বেশি বিশ্বাস করি, তুমি সেটা জানো? জি স্যার, আমি সেটা জানি। তুমি খুবই সাহসিকতার সাথে আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনালকে আমাদের হাতে তুলে দিয়েছিলে, আর যার জন্য আমি তোমাকে এত অল্প বয়সেও এই পোস্টে চাকরি দেওয়ার জন্য 2 বার ভাবিনি। জি স্যার, আমি জানি আপনি আমাকে কতটা বিশ্বাস করেন। তোমাকে এই অসময়ে ফোন করার একটা কারণ আছে। কি কারণ স্যার?
তোমাকে আমি মেল করে একটা ফাইল আর কিছু ছবি পাঠাচ্ছি, সেটা দেখলেই তুমি সবকিছু বুঝে যাবে। ওকে স্যার। আর আরেকটা কথা, জি স্যার বলুন। এই ফাইলটা আমি খুলনা রেঞ্জের কোনো অফিসারকে এখন পর্যন্ত দেইনি, আর তার একটাই কারণ। কি কারণ স্যার? কারণটা খুবই সহজ, সবাই ঘুষ খেয়ে সব কেস বন্ধ করে দেয়, আর এই ফাইলটা তৈরি করতে খুলনা রেঞ্জের একজন অফিসার মিস্টার রফিক সাহেবের পুরো 3 বছর লেগে যায়। কিন্তু কি স্যার? কিন্তু সেই অফিসার আজকে আমাদের মাঝে নেই, আর আমি সেই ফাইল তোমাকে পাঠাচ্ছি। তোমাকে যে করেই হোক এই কেসটা কমপ্লিট করতেই হবে। স্যার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, শ্রাবণ যখন এই কেসটা নিয়েছে তাহলে মনে করুন এটা সবকিছু সলভ হয়ে গেছে। আমি এই জন্য তোমাকে সব থেকে বেশি পছন্দ করি। ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, তোমার বোনের বিয়ের মাঝে তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। স্যার এটা কোনো কথা বললেন আপনি? এতে আমি ডিস্টার্ব হব কেন? এটা আমার ডিউটি, আমার কর্তব্য। তা ঠিক। কিন্তু স্যার আপনি জানলেন কি করে আমি আমার বোনের বিয়েতে এসেছি? আমি শুধু এই পর্যায়ে এসে পৌঁছাইনি শ্রাবণ। তা ঠিক বলেছেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি মেলটা পাঠিয়ে দিচ্ছি, আর তুমি মজা করো। ওকে স্যার, আল্লাহ হাফেজ। এরপর ভিডিও কল কেটে দিলাম। আমি কে আর আমার কাজ কি আর কোথায় চাকরি করতে যাচ্ছি সেটা আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছেন। আপনার মনের কথা মনেই রাখেন, খুব তাড়াতাড়ি আমার পরিচয় সবার মধ্যে প্রকাশ করে দিব, ততদিন একটু ধৈর্য ধরে থাকেন। কিছুক্ষণ পরে আমার ল্যাপটপে একটা মেইল এলো। আমি মেইলটা ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমেই ফাইলটা পড়তে শুরু করলাম। ফাইলটা পড়ে আমার গায়ের রক্ত অনেক গরম হয়ে গেল। কি লেখা ছিল ফাইলে? আসুন আমি খুলে বলতেছি। ফাইলে লেখা ছিল খুলনার উপজেলা চেয়ারম্যানের ছেলে রকির কথা। রকির নামে কমপক্ষে 15টার বেশি কেস আছে, যেগুলোর মধ্যে 13টা কেস ধর্ষণের, আর আমি এইগুলো একদম সহ্য করতে পারি না। আর বাকি 2টো কেস মার্ডারের, আর এইগুলোর স্পষ্ট প্রমাণ এই ফাইলের মধ্যে আছে। শুধু বিশ্বাসের অভাবে এতদিন স্যার এই ফাইলগুলো কাউকে দেন নাই, আর প্রত্যেকবার টাকা আর ক্ষমতার কারণে রকি পুলিশের হাত থেকে বেঁচে যায়। কিন্তু এইবার আর কেউ বাঁচতে পারবে না, সাথে চেয়ারম্যানকেও আমি দেখে নিব। মনে মনে খুব রাগ হলো রকির উপরে, আর সবচেয়ে বেশি মেজাজ খারাপ হলো মামার কথা মনে পড়ে। মামা নাকি এই রকির সাথে শিমলার বিয়ে ঠিক করেছে। কতটা নিচু হলে এইরকম কাজ করতে পারে? এটা যেহেতু গল্পে এমন চরিত্র থাকতেই পারে, কিন্তু বর্তমানে আমাদের দেশে এমন অনেক জানোয়ার আছে যারা টাকার কাছে নিজের মেয়েকে বেচে দিতে পর্যন্ত একবার ভাবে না। আমি নিজের চোখে এমনটা দেখেছি, তাই বললাম। যাই হোক, আবার গল্পে ফেরা যাক। ফাইলের একদম লাস্ট লাইনে লাল রং দিয়ে লেখা আছে ওপেন শুট। এটার মানে হচ্ছে হাতে বা পায়ে গুলি করার অর্ডার আছে। এটা দেখে অনেকটা ভালো লাগতেছে, অন্তত নিজের রাগটা কন্ট্রোল করতে না পারলে গুলি তো করতে পারবো। এরপর মেইলের পরের পেজ ওপেন করলাম। সেখানে রকির কিছু ছবি আছে, যেগুলো খুবই স্মার্টভাবে তোলা। আমরা মুভিতে যেমন শুট পরা ভিলেন দেখি, সেই রকম স্টাইল দেখে বোঝাই যাবে না যে এর নামে 13টা কেস আছে। আমি মেইলটা ভালোভাবে দেখতেছিলাম আর ভাবতেছিলাম কিভাবে কি করা যায়। তখনই কেউ একজন আমার রুমে প্রবেশ করলো। সেটা দেখার জন্য আমি দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে দেখি শিমলা দাঁড়িয়ে আছে। আমি আবার নিজের কাজে মনোযোগ দিলাম। আই লাভ ইউ শ্রাবণ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। একে তো আছে এই কাজের চাপে, তার মধ্যে আবার এই প্যারা। আমি ল্যাপটপটা পাশে রেখে দিয়ে শিমলার কাছে গেলাম। আমি কি করলে তুই আমার পিছু ছেড়ে দিবি? আমাকে ভালোবাসলে আমি আর তোমাকে বিরক্ত করব না। ঠাস, আমি তোকে আর ভালোবাসি না। চোখ থেকে পানি পড়তে লাগলো। শিমলার গালের দিকে চেয়ে দেখি মুখটা একদম লাল হয়ে আছে, মুখে স্পষ্ট 5 আঙ্গুলের দাগ দেখা যাচ্ছে। এটা দেখে নিজের উপরে একটু রাগ হলো, কিন্তু সেটা শিমলার সামনে প্রকাশ করলাম না। তুই কি এখান থেকে যাবি নাকি আর কতগুলো খাবি? শিমলার কোনো কথা না বলে চোখ মুছতে মুছতে রুমের বাইরে চলে গেল। আমি বসে চোখ বুজে চিন্তা করতে লাগলাম, কাজটা কি আমি ঠিক করলাম নাকি একটু বেশি করে ফেললাম? না, আমি বেশি করি নাই। এমন একটা সময় ছিল যখন আমি শিমলার মতো ছটফট করতাম একটু কথা বলার জন্য, আর এখন শিমলা নিজে আমার পিছে ঘুরে কথা বলার জন্য। এটাই আমাদের একমাত্র দোষ। যখন কেউ কাছে থাকে তখন আমরা তার মর্ম বুঝি না, আর যখন সে আমাদের কাছ থেকে দূরে চলে যায় তখন আমরা তার মর্ম বুঝি। মোবাইলে চেয়ে দেখি দুপুর 1টা বেজে গেছে। আমি আরো কিছু সময় বসে ভাবলাম রকিকে কিভাবে ধরবো। আমি অতি সহজেই রকিকে ধরতে পারি, কিন্তু ওকে এত সহজে আমি ধরবো না। প্রায় 1 ঘন্টা বসে একটা প্ল্যান তৈরি করলাম, যে প্ল্যান অনুযায়ী কাজ করলে রকিকে অনেক সহজে ধরা যাবে আর মামাকে উচিত শিক্ষা দেওয়া যাবে। এরপর আমি আমার রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সকলে কাজ নিয়ে অনেক ব্যস্ত।
ব্যস্ত থাকারই কথা, কারণ আর 4 দিন পরে বিয়ে। নিচে দাঁড়িয়ে ভাবতেছি দুপুরের খাবার খেয়ে বেরিয়ে যাব নাকি খাবো না। তখনই আমার সামনে আসে অন্না। তাই আমি অন্নাকে বলি, ক্ষুধা লাগছে আমার, কি খাবার আছে দে আমাকে। আমার বয়ে গেছে, তোকে খাবার বেড়ে দেব। একটু দে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এরপর আমি দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেলাম। বাসার বাইরে বেরিয়ে সিয়ামকে ফোন দিলাম। হ্যালো স্যার। হ্যালো, আপনি এখন কোথায়? স্যার আমি অফিসে। আচ্ছা, আপনি এখন সেই রেস্টুরেন্টে চলে আসুন। ওকে স্যার। আর হ্যাঁ, আমার নামে রেজিস্ট্রেশন করা আমার নতুন 7.7 এর পিস্তলটা নিয়ে আসেন। আপনাকে আমি আনতে বলেছি, আপনি নিয়ে আসবেন। এত কথা কিসের? সরি স্যার। ওকে। এরপর আমি ফোন কেটে দিলাম। আমি রেস্টুরেন্টে গিয়ে বসে আছি, তখনই সিয়াম আসে। এসে আমাকে পিস্তলটা দেয় এবং আমি ওকে সবটা খুলে বলি, মানে কি প্ল্যান করে রকিকে ধরবো। সিয়ামকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। এরপর আমি আর কিছু সময় সিয়ামের সাথে কথা বলে বাসায় চলে এলাম। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেছে। বাসায় এই কয়েকদিনে বিয়ের আমেজ পড়ে গেছে। বাসায় সবসময় কম বেশি লোকজন আমি দেখতে পাচ্ছি। লোকজন তো হবেই, পরিবারের বড় মেয়ের বিয়ে বলে কথা। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলাম। এরপর ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, আমি সোজা ছাদে চলে এলাম। তবে ছাদে এসে দেখি কাজিনরা সব এখানে, আর সাথে কয়েকজন নতুন মেয়েরা আছে। দেখে বুঝলাম, সিমলার দিকে চেয়ে দেখি মন মরা হয়ে চুপ করে বসে আছে। তাই আমি সিমলাকে রাগাতেই ওই মেয়েগুলোর পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে মেয়েগুলো একটা হাসি দিল। এরপর মেয়েগুলোর মধ্যে একজন বলতে শুরু করলো, কেন আমি আবার কোথায় থাকি? OMG, আমাকেও দেখার জন্য কেউ অপেক্ষায় থাকে? সবাই হো হো করে হেসে দিল। আমাদের এই হাসাহাসি দেখে সিমলার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি আরো বেশি বেশি করে মেয়েগুলোর সাথে কথা বলতেছি। সবাই যে যার মতো গল্প করতেছে বসে। দেখেই বোঝা যাচ্ছে সবাই খুব খুশি, তবে শুধু একজন বাদে, আর সে হচ্ছে সিমলা। আমি অনেকক্ষণ সকলের সাথে কথা বলে নিচে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি নিজে রুমে চলে এলাম। রুমে এসেই আমি অনেকক্ষণ সকলের সাথে কথা বলে নিচে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি নিজের রুমে চলে এলাম। রুমে এসে দরজা বন্ধ করতে যাব, তখনই সিমলা আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে কিছু বলতে না দিয়ে সিমলা দরজা বন্ধ করে দেয়। এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? তুই এত হাসাহাসি করে ওই মেয়েগুলোর সাথে কি কথা বলতেছিলি? আমি অনেক অবাক হলাম, কারণ সিমলা তুই করে বলতেছে। আর তখনই আমার মনে পড়ে গেল সিমলা অনেক রেগে গেলে তুই করে কথা বলতো। আমার ইচ্ছে না, তোর ইচ্ছে না। আমি চাই না তুই অন্য কোনো মেয়ের সাথে আর কথা বলিস। আমি তোর হবু বউ, বুঝলি? এই বলে সিমলা মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছে না। আমি এখনো হা করে দরজার দিকে হা করে চেয়ে আছি। এটা আমার সাথে কি হলো? জীবনে আজকে প্রথম লিপ কিস করলাম, আর সেটাও নিজের ভালোবাসার মানুষের সাথে। কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। যদিও এটা করার আমার ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও খুব ভাল লাগছে। এইগুলো ভাবতে ভাবতে মুখে কোথা থেকে যেন এক টুকরো হাসি চলে এলো। তখনই অন্না আমার রুমে এলো। ওই একা একা দাঁড়িয়ে হাসতেছিস কেন? পাগল হলি নাকি আবার? কিছু না। ওই তোর ঠোঁটে লাল রঙের কি মেখে আছে? কই কিছু না। নাটক করতে হবে না। তুই যে তলে তলে টেম্পো চালাও সেটা আমিও জানি, কিন্তু তাই বলে ঘরে বসে এগুলো? কি কি জানিস তুই? সিমলাকে ডাকবো? তুই বিশ্বাস কর, আমি কিছু করতে চাইনি। সিমলা জোর করে এগুলো করেছে। খোদার কসম বলতেছি। বাড়ির কেউ জানে এগুলো? ভয় পেতে হবে না, আমি জানি তো সব, কাউকে বলবো না। ওকে, কিউটি অন্যার বাচ্চা। তুই সিমলাকে খুব ভালোবাসিস তাই না? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাহলে ওকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? তুই তো জানিস সবকিছু, ও আমার সাথে কি করেছিল। তাই ওকে জাস্ট একটু বোঝাচ্ছি যে ইগনোর করলে কেমন লাগে। দেখিস ওকে শাস্তি দিতে গিয়ে আবার হারিয়ে না ফেলিস। আরে না, আর কিছুদিন শাসন করে আপন করে নিবনে। তোর কি খবর? বপ আছে নাকি? আছে মানে তুই বাসার থেকে যাওয়ার 1 বছর পর থেকে আছে। এ কি বলছিস তুই এগুলা? আমি তো সত্য কথা বলছি। তুই একটা পিচ্চি মেয়ে হয়ে প্রেম করিস? ভাই মাফ কর আমাকে, আমার ভুল হয়েছে। তোর সাথে আমি কথাই পারবো না। তা পরিচয় করিয়ে দিবি কবে? আপুর বিয়ের দিন পরিচয় করিয়ে দিব। আর পরিচয় করিয়ে হবে কি, তুই তো তাকে খুব ভালো করে চিনিস। কে সে? বললাম তো বিয়ের দিন বলবো। আর এখন আমি আসি। ওকে যা তুই। এরপর আমি আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে চলে গেলাম। সেখানে গিয়ে আয়নার সামনে গিয়ে আমি অনেক অবাক হয়ে যাই। আমার 2 ঠোঁট পুরো লাল হয়ে আছে। বুঝতে পারলাম এটা কিসের ফল। আমি তাড়াতাড়ি পানি দিয়ে ঠোঁট পরিষ্কার করে ফেললাম। অন্যার সামনে এখন আমার যেতে লজ্জা করতেছে।
অন্না তো সবকিছু দেখে ফেলেছে। আর এই শিমলার কথা কি বলবো, আমাকে কিছু না বলেই সোজা লিপকিস। অনেক সাহস হয়েছে ওর। ওকে যেভাবেই হোক এর শাস্তি দিতে হবে, কিন্তু কিভাবে সেগুলো ভাবতেছিলাম। এরপর আমি বড় আম্মুকে ফোন দিয়ে কিনা সময় কথা বলে নিলাম। মোবাইলে তাকিয়ে দেখি রাত 8টা বাজে সবে মাত্র। তাই ঠিক করলাম বাইরে গিয়ে কিছু সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। বাইরে যাব তখনই আপু আমার সামনে আসে। ভাই কোথায় যাচ্ছিস এখন? একটু বন্ধুদের কাছে যাব। কেন? তেমন কিছু না, তুই আমার রুমে আয় একটু। এটা বলে তার রুমে চলে গেল আপু। আমি আপুর পিছে পিছে তার রুমে গেলাম, কিন্তু সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ আপুর রুমে আব্বু বসেছিল। আমাকে দেখেই আব্বু আমার কাছে এলেন। এরপর, আপু তুই আমাকে এখানে ডেকে এনেছিস কেন? আব্বু তোর সাথে কিছু কথা বলবে। কি বলবে তাড়াতাড়ি বলতে বল, আমার কাজ আছে। এরপর কিছু সময় সবাই চুপ করে থাকলাম। তারপর আব্বু বলল, শ্রাবণ, আমি জানি বাবা হিসাবে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা, যে কিনা তার নিজের ছেলের প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারেনি, যে কিনা তার ছেলেকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত ভালো করে তাকিয়েই দেখেনি। সেই ছোটবেলায় তুই তোর মাকে হারিয়েছিস, আর সাথে তোর মায়ের ভালোবাসাকেও। আজ আমি বুঝতে পারতেছি, যদি আমি তাকে আদর ভালোবাসা যত্ন দিয়ে লালন পালন করতাম, তাহলে হয়তো তুই আমাকে তোর মায়ের মতো শ্রদ্ধা করতি বা ভালোবাসতি। কিন্তু তুই বিশ্বাস কর, আমি তোকে তোর আপুর মতোই ভালোবাসি। শুধু রাগ অভিমান যেটাই বলিস, এর কারণটা সেটা কখনো প্রকাশ করতে পারি নাই। আব্বুর সাথে এর আগে আমার অনেক ঝামেলা ছিল, কিন্তু কখনো আমি আব্বুকে কান্না করতে দেখি নাই। আর আজ সে আব্বু আমার সামনে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি যতই বলি আমি আব্বুকে পছন্দ করি না, কিন্তু আসলে তো সে আমার আব্বু। আর আব্বুকে কোনোদিন কেউ না ভালোবেসে থাকতে পারে না। কেন জানি না আমার আব্বুর কান্না সহ্য হচ্ছে না। মনে মনে নিজেই নিজেকে বলছিলাম এই কথাগুলো। তখনই আব্বু হাত জোর করে আমার সামনে এসে বলল, আব্বুকে এইভাবে আমার সামনে দেখে নিজেকে খুব খারাপ মানুষ মনে হচ্ছে আজকে। আমি এমন একজন ছেলে যার কাছে কিনা তার বাবা হাত জোর করে ক্ষমা চাচ্ছে। নিজেকে আজ নিজেই মারতে ইচ্ছে করতেছে। তারপরেও আমি শান্ত হয়ে আব্বুর সামনে গিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আব্বু, তার মাপ চাওয়ার কোনো দরকার নেই, বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার অযোগ্য সন্তান, তারপরেও আমি চাইবো না যে তোমার কষ্ট হোক, তুমি খারাপ থাকো। আব্বু, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারি নাই। আমি কান্না করে এরপর আব্বু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি জানি তো তুই আমাকে কতটা ভালোবাসিস। তুই হয়েছিস একদম ঠিক তোর মায়ের মতো। কিভাবে আব্বু? এই যে বাহির থেকে এত গম্ভীর আর ভিতরে একদম নরম, কোনো কিছু হলেই কান্না করে দিস। তোর আম্মু ঠিক এমনই ছিল। এরপর আমি আর আব্বু অনেক কথা বললাম। এটা হয়তো 4 বছরে জমানো সব কথা বলার মাঝে পাশে খেয়াল করে দেখি আপু চেয়ে আছে আমাদের দিকে। তাই আমি আপুকে বললাম, ওই তুই কি দেখিস এইভাবে? তেমন কিছু না, দেখি যে সাপ আর বেজি কিভাবে গল্প করতেছে। এরপর আব্বুর সাথে আরো কিছু সময় গল্প করে বাইরে চলে এলাম। আজকে খুব ভালো লাগতেছে। আজকে নিজেকে পৃথিবীর সব থেকে খুশি ব্যক্তি মনে হচ্ছে। মোবাইলে তাকিয়ে দেখি রাত 9টার বেশি বাজে। তাই আর দেরি না করে আরিফদের কাছে চলে এলাম। এসে দেখি হারামিগুলো সব বসে বসে পাবজি খেলতেছে। আমি এসে ওদেরকে ডাক দিলাম, কিন্তু সবগুলো কোনো উত্তর দিচ্ছে না। শুধু কিছু সময় পরপর বলছে, এনিমি এনিমি, মামা কভারে আয়, মার্ক দে কোন দিকে, হেল্প কর, রিভাইভ দে। আমি তো কিছুই বুঝতেছি না এরা করে কি। আমি হাবলার মতো দাঁড়িয়ে রইলাম। তখনই সিয়ামের ফোন এলো। এদিকে তাকিয়ে দেখি সবগুলো পাবজি খেলায় ব্যস্ত। তাই আমি কথা বলতে রাস্তার সাইডে চলে এলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার একটা ভালো খবর আছে। ভালো খবর? তাহলে বলুন শুনি। স্যার, এটা ফোনে বলা যাবে না, সরাসরি বলতে হবে। ও, এখন তো অনেক রাত। সমস্যা নেই, কাল সকালে দেখা করলেই হবে। আচ্ছা ঠিক আছে, সকাল 10টায়। ওকে স্যার, গুড নাইট। এরপর ফোন কেটে দিল। আমি হারামিগুলোর কাছে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি আরমান আর আরিফ দুজনে মিলে সাকিবকে মারতেছে আর বলতেছে, তুই বটফায়ার করলি কেন? তোর জন্য আমরা সবাই মারা যায়। আমি ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এই ভাই, একটা গেম নিয়ে এত কিছু? আর বলিস না, ওই সাকিব শুধু মুখে বকবক, কিন্তু গেমেও। এরপর সবাই মিলে কিছু সময় আড্ডা দেওয়ার পরে বাসায় ফিরে এলাম 10টার সময়। রাতে রোজকার মতো ডেইলি রুটিন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো কারো মিষ্টি ডাকে। আমি চোখ খুলে দেখি শিমলা আমাকে ডাকতেছে। সকাল সকাল ঘুমটা ভেঙে দিল। তাই আমি খুব রেগে বললাম, ওই আপনি আমার রুমে এলেন কেন? আর আমাকে সকাল সকাল ডাকতেছেন কেন? আমার ইচ্ছা, আর এখন সকাল 10টা বাজে। কিছু না বলে বিছানা থেকে উঠে গিয়ে ঠাস করে একটা চট দিলাম। এইবার একটু খুশি লাগতেছে আমার। কিছু না বলতে বলতে মাথায় উঠে গেছে। তুমি আমাকে মারলে কেন? আমার ইচ্ছা।
আমাকে কপি করছো? আপনাকে আমি কপি করতেছি না, আর আপনি এখনই আমার রুম থেকে বের হয়ে যান। না গেলে কি করবা? আরেকটা দিতে হবে নাকি? দরকার নেই, আমি যাচ্ছি। এরপর সিমলা রাগ দেখিয়ে রুম থেকে চলে গেল। আমি বুঝলাম না এই মেয়ে আমার উপরে এত জোর খাটায় কিভাবে। আমি তো ওকে আর সেই অধিকার দেইনি, তারপরেও জানি না কিভাবে। আমি আর কিছু না ভেবে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আমার ফোন বাজতেছে। আমি স্ক্রিনে তাকিয়ে দেখি সিয়াম ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম সাথে সাথে। হ্যালো স্যার, গুড মর্নিং। মর্নিং। আমি তো ভুলেই গেছিলাম যে আজকে সিয়ামের সাথে সকালে দেখা করার কথা ছিল। এই তো আমি রাস্তায়, আর একটু অপেক্ষা করুন। মিথ্যা বললাম। ওকে স্যার। এরপর তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার সময় আপু খাবার খাওয়ার জন্য ডেকেছিল, কিন্তু আমি অনেক বলে বেরিয়ে এসেছি। বাইকে স্টার্ট দিয়ে 10 মিনিটের মধ্যে রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি সিয়াম আমার জন্য বসে আছে। আমি সোজা ওর কাছে গেলাম। স্যার, আপনার জন্য একটা ভালো খবর আছে। কি ভালো খবর? স্যার, প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আপনাকে না জানিয়েই এই কাজটা করছি। কি ভালো খবর? কি কাজ? স্যার, আমি শিমলা ম্যাডামের ব্যাপারে সবকিছু জেনে গেছি। সে এই 4 বছরে কোথায় গিয়েছে, কি করছে। সেটা আপনি কি করে জানলেন? আমার সব লোক লাগিয়ে জেনেছি, সব পাক্কা খবর। কি খবর? স্যার, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে ম্যাডাম আপনাকে ঠকিয়েছে, কিন্তু না। ঠকিয়েছে না তো কি? স্যার, ম্যাডাম আপনাকে ঠকায়নি, বরং সে সবসময় আপনাকে ভালোবেসেছিল। আপনি সেটা কিভাবে বুঝলেন? আপনাকে আমি বলতেছি, আপনি আগে শুনুন। আপনি এই শহর ছেড়ে যাবার পর ম্যাডাম আপনাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন আবার ম্যাডামের পরীক্ষা হয়, আর ম্যাডাম পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করে, সেটা শুধু আপনার জন্য। এরপর শেষ পর্যন্ত ম্যাডাম ঘুমের ওষুধকে সুইসাইড করতে যায়, কিন্তু একটু জন্য বেঁচে যায়। তারপর বাড়ির সকলে ভাবে যে পরীক্ষা খারাপ করার কারণে এমনটা করছেন, কিন্তু আসল কারণটা তো আপনি। এরপর ম্যাডামের জীবন চলতে থাকে স্বাভাবিকভাবে, কিন্তু হঠাৎ একদিন চেয়ারম্যানের ছেলে তাকে প্রপোজ করেন, কিন্তু ম্যাডাম সেটা গ্রহণ করেনি। আপনিই বলুন, যদি সে আপনাকে ভালো না বাসতো, তাহলে কি সে এতদিন সিঙ্গেল থাকতো? আমি জানি শিমলা আমাকে ভালোবাসে, কিন্তু সিয়াম আমাকে যেটা বললো সেটা শুনে আমার খুব ভালো লাগতেছে এখন। তারপরেও আমি বললাম, এরপর আর কি জানতে পারলেন? স্যার, ম্যাডামকে আরো অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু সে না করে দিয়েছে। আর আজকে জানতে পারলাম সে ম্যাডাম জানে না যে আপনি লেখাপড়া শেষ করে চাকরি করতে যাচ্ছেন। আপনি বেকার সেটা জেনেও ম্যাডাম আপনাকে এখনো ভালোবাসে। ম্যাডাম শুধু তার বাবাকে ভয় পায়, তাই সে বলতে পারতেছে না যে সে এই বিয়ে করতে চায় না। আর আপনি হয়তো জানেন যে আপনাকে ভালোর জন্যই ম্যাডাম তখন আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপনি তখন অনেক খারাপ ছিলেন, যার জন্য। মানে আমি খারাপ? সরি স্যার, আমি এইভাবে বলতে চাই। কুল মিস্টার সিয়াম আহমেদ, আমি জানি সবটা। তাহলে আপনি ম্যাডামকে মেনে নিচ্ছেন না কেন? এত সহজে মেনে নিলে হবে? একটু শাস্তি দিয়ে নেই আগে। স্যার, আপনি ঠিক বলছেন, তবে কবে মেনে নিব? মেনে নিব খুবই তাড়াতাড়ি। আর আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? রকির কথা তো আপনি জানেন। কেন স্যার? আমি এক ঢিলে 2 পাখি মারবো। কিভাবে স্যার? তাহলে শুনুন। এরপর সিয়ামকে আমার প্ল্যান সম্পর্কে সবকিছু খুলে বললাম। স্যার, আপনি জিনিয়াস। সত্যি স্যার। এরপর দুজনে সকালের খাবার রেস্টুরেন্টে বসে খেয়ে নিলাম। যেহেতু সকালে দুজনের কেউ খাইনি, তাই খেয়ে নিলাম। এরপর আরো কিছু সময় কথা বলে আমি সোজা বাসায় চলে এলাম। বাড়ি এসে বাইক সাইড করে রেখে রুমে যাব, তখনই আমার সামনে আমি রকিকে দেখি, মানে চেয়ারম্যানের পোলা। আমি বুঝতে পারি না এই ছেলে এখানে কি করে। আমি ভাবতে থাকি, তখনই মামা আসে। মামা এসে রকিকে সকলের সামনে এনে বলে, তখন অনেক লোক ছিল এখানে, সবাই কাজ করতেছিল। সবাই একবার ওই দিকে তাকাও। সকলে আমার দিকে তাকালো। মামার কথা শুনে আমাদের পরিবারের সবাই নিচে চলে আসে আর মামাকে ঘিরে ধরে। এই ছেলেটা হচ্ছে আমার মেয়ের হবু বর। বাহ, এত ভালো কথা। আমি এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের কথা শুনতেছিলাম। আমার খুব হাসি পাচ্ছিল, আবার অনেক রাগ লাগতেছিল রকির জন্য, যে কিনা আমার শিমলাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। আমি মনে মনে ভাবতেছি, শিমলার দিকে চেয়ে দেখি ওর চোখে হালকা পানি, চোখ মুখে স্পষ্ট ভয়ের চিহ্ন। কিন্তু আমি এখন কিছু করতে পারবো না, তাই আমি চুপ করে আছি। সকলের সাথে পরিচয় হবার পরে সবাই যে যার কাজে চলে গেল। এরপর রকি আমার সামনে এলো। হাই ব্রো, আই এম রকি। আই এম শ্রাবণ। ও, আজকে মনে হয় আমাদের প্রথম দেখা। প্রথম, তবে এটাই তোমার অনেক বড় ভুল। মানে বুঝিনি ব্রো। কিছু না। এরপর আমি আমার রুমে চলে এলাম। রুমে এসে বসে আছি।
তখনই অন্না এলো আমার রুমে। ওই বাড়িতে কি হচ্ছে এগুলো? কই কি হচ্ছে? তো আমি কি করব? তুই কি করবি মানে? তুই না শিমলাকে ভালোবাসতি, এই নাকি তোর ভালোবাসা? তুই আমার পাশে এসে বস, আগে মাথা ঠান্ডা কর। আমি বুঝতেছি না তুই এত স্বাভাবিক কিভাবে। পরে সব বুঝতে পারবি। আর তুই আপুকে আর আব্বুকে একটু আমার রুমে পাঠিয়ে দে। এরপর অন্না আমাকে বকতে বকতে রুম থেকে বেরিয়ে গেল। আমি চাইতেছি আব্বুকে আর আপুকে সবটা জানাতে, এই যে আমি আর শিমলা দুজন দুজনকে ভালোবাসি। এরপর আব্বু আর আপু কি বলে সেটা দেখব। আর আব্বু যদি না করে তাহলে তো আমাকে একাই সবটা দেখতে হবে। আমি মনে মনে ভাবতেছি। একটু পরে, ভাই কি হয়েছে, আমাদের ডেকে পাঠালি যে? আপু আর আব্বু আমার রুমে ঢুকে, আব্বু বসো, তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বল? আব্বু, আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। সেটা তো ভালো কথা, মেয়েটা কে? শিমলা। শিমলা মানে? কোন শিমলা? মামার মেয়ে। তুই কি বলছিস এগুলো? আমি একদম ঠিক বলছি। শিমলাও আমাকে ভালোবাসে। কিন্তু শিমলা তো বিয়ে ঠিক হয়ে আছে, আর তার উপর তুই তো এখনো বেকার। আর তুই তো জানিস তোর মামা কেমন মানুষ। আব্বু, আমি কিছু শুনতে চাচ্ছি না। তুমি আর আপু শুধু এইটুকু বলো যে আমি শিমলাকে বিয়ে করব কিনা, আর বাকি সবকিছু আমি সামলে নিব। আজকে এত বছর পরে আমি তোকে কাছে পেয়েছি, তোর কোনো আবদার রাখতে পারিনি তাই। আর আপু তুই? আমার ভাই যেটা করবে সেটাতেই আমার মত আছে। তাহলে তো হয়ে গেল। এইবার দেখো আমার খেলা। তোর কথার কোনো আগামাথা আমি কিছুই বুঝি না। আরে দেখিস, তোর আপুর বিয়েটা আগে হয়ে নিক, এর আগে কোনো ঝামেলা করিস না। আব্বু। এরপর আপু আর আব্বু আমার রুম থেকে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম এরপরে কি করব। তখনই মাথায় একটা বুদ্ধি এলো, তাই আমি অন্নার কাছে গেলাম। অন্নার কাছে গিয়ে দেখি ও কাজে ব্যস্ত। তারপরেও আমি ওকে বললাম শিমলাকে যেন আমার রুমে পাঠিয়ে দেয়। এরপর আমি আমার রুমে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে শিমলা এলো আমার রুমে। আপনি কি আমাকে ভালোবাসেন? খুব ভালোবাসি। তাহলে বাসার সবাইকে বলে দিন যে আপনি আমাকে ভালোবাসেন আর এই বিয়ে করতে চান না। ভয় করে। কিসের ভয়? আব্বু অনেক রাগী মানুষ। ঠিক আছে, তাহলে আপনি এই বিয়েটা করে নিন, আর আমাকে ভালোবাসার দরকার নেই। তুমি কি আমাকে ভালোবাসো? ভালো তো বাসতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আর বলতে পারবেন না সে কথা। আচ্ছা ঠিক আছে, আমি কি সবাইকে বলতেছি। ওয়েট, এখন যাওয়ার দরকার নেই। আপুর বিয়ে হয়ে নিক, তারপরে সবাইকে বলবেন। আচ্ছা। তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? তুমি করে বলো। সময় হলে বলবানি। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আগে বলো নাই কেন? তোমাকে একটু শাস্তি দিলাম, বুঝালাম যে আপন মানুষ অবহেলা করলে কেমন লাগে। তুমি একটা ফাজিল। এটা কি? আপনি শিমলার কথার উত্তর না দিয়ে শিমলাকে হাত ধরে টেনে আমার কাছে এনে আমি শিমলার কথার উত্তর না দিয়ে শিমলাকে হাত ধরে টেনে আমার কাছে এনে দুই ঠোঁট এক করে দিলাম। শিমলাও আমার তালে তাল মেলাতে লাগলো। প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিলাম। এটা কি ছিল? কেন, তুমি জানো না? তুমি আগে থেকে অনেক দুষ্ট হয়েছো। আমাকে না বলে তুমি এটা কি করলে? কেন, ভালো লাগেনি? আর তুমি যে আমাকে আগের দিন করেছিলে আমাকে জিজ্ঞেস না করে। আচ্ছা ঠিক আছে, আমি যাই নিচে, আবার রকি অপেক্ষা করতেছে। হোয়াট মানে কি? আব্বু সব সময় রকির পাশে থাকতে বলছে, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই মেয়েগুলোর কাছে যাই। এই না, তুমি একদম ওই ডাইনিগুলোর কাছে যাবে না। তাহলে তুমি রকির কাছে যাবে না? আচ্ছা ঠিক আছে, দূরে দূরে থাকবো সব সময়। ওকে বেবি। তুমি সে আগের মতোই আছো। এরপর শিমলা চলে গেল। আমি একটা হাসি দিয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম। অনেকদিন বন্ধুদের সাথে কথা হয় না, তাই ফোন করে সকলের খোঁজ খবর নিতে লাগলাম। মনটা অনেক খুশি আজকে, হয়তো শিমলার কারণে। সকলের সাথে কথা বলে সিয়ামকে ফোন দিলাম। কিছু সময় পরে রিসিভ করলো। হ্যাঁ স্যার বলুন। আমাদের বাসার সামনে আসুন একটু বাইক নিয়ে। কেন স্যার? আজকে থানায় গিয়ে সকলের সাথে পরিচিত হব। ওকে স্যার, এটা তো খুব ভালো কথা। এরপর আমি বাসার বাইরে বের হব, তখনই ফুপির সাথে দেখা। এই কয়েকদিনে ঠিকভাবে দেখা হয়নি ফুপির সাথে, বিভিন্ন কাজের চাপে ঠিকভাবে কথাও হয়নি। তুই কি খুব ব্যস্ত? না, ব্যস্ত না। কেন? আমাকে তো মনে হয় তুই ভুলেই গেছিস যে তোর একটা ফুপি ছিল। আরে ফুপু কি বলো, আমি ভুলে যাব, তাও আবার তোমাকে? হয়েছে, আর পাম দিতে হবে না। আরে সত্যি বলছি ফুপু, তুমি তো জানো আমি কিসের মধ্যে ছিলাম এতদিন। এতে করে আমি কি তোমাদের সকলের সাথে আলাদাভাবে কথা বলবো? তুমি বলো। সেটা ঠিক, কিন্তু তুই এই 4 বছরে একবারও বাড়ি আসিস নাই কেন? আমাদের কথা কি একবারও মনে পড়ে নাই? মনে তো পড়ে,
কিন্তু তোমার গুণধর বড় ভাইয়ের কথা মনে পড়লে আমার আর আসতে ইচ্ছে করে না তোমাদের বাসায়। একটা চট দিব। এটা কি শুধু আমাদের বাসা? এটা তোর বাসা নয়। আর এমন কথা বললে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই দুপুরে আবার এখন কোথায় যাবি তুই? বাইরে একটু কাজ আছে। কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় আসিস। ওকে। এরপর আমি বাসা থেকে বের হলাম। বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছাদ থেকে আমাকে স্পষ্ট দেখা যায়। প্রায় 5 মিনিট পরে সিয়াম এলো। আমি সিয়ামকে দেখে অবাক হলাম। সে ইউনিফর্ম পরে এসেছে। এখন আমাকে এইভাবে কেউ দেখে ফেললে নিশ্চিত খারাপ কিছু ভাববে, যেমন আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাই আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি বাইকে উঠে পড়লাম। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, একটা প্রবাদ বাক্য আছে না, ঠিক সেটাই হলো। আমি বাইকে উঠলাম আর তখনই দেখি ছাদে জুয়েল দাঁড়িয়ে আমার দিকে হা করে চেয়ে আছে। আমি তখন জুয়েলের দিকে না তাকিয়ে সিয়ামকে বললাম তাড়াতাড়ি বাইক চালাতে। কিছু দূর আসার পরে আমি বললাম, আপনি তো দেখছি আমাকে না ফাঁসিয়ে ছাড়বেন না। কেন স্যার, কি হয়েছে? ন্যাকা কিছু বুঝেন না? আপনি আমার বাসার সামনে ইউনিফর্ম পরে এসেছেন কেন? সরি স্যার, কিছু করার ছিল না, ডিউটিতে ছিলাম। তার জন্য কিছু বললাম না। আর একটা কথা। কি কথা স্যার? থানায় ফোন করে খুলনা রেঞ্জের সকল অফিসারদের এখনই থানায় আসতে বলুন, 30 মিনিটের মধ্যে। ওকে স্যার, আমি এখনই আলীকে ফোন দিচ্ছি। আলী সবাইকে জানাবে। বাইক থামিয়ে ফোন দিন। ওকে স্যার। কিছু সময় পরে সিয়াম আমাকে বলল, স্যার ফোন করিয়ে জানিয়ে দিয়েছি। ওকে গুড। কিন্তু স্যার একটা জিনিস বুঝলাম না। কি বুঝলেন না? স্যার হঠাৎ করে সবাইকে ডেকে পাঠালেন কেন? সকলের সাথে কথা বলবো, পরিচিত হব, আর কিছু কথা বলবো। ও আচ্ছা স্যার। এরপর সোজা খুলনা রেঞ্জের মেইন অফিসে চলে গেলাম। সেখানে যেতে 25 মিনিট লাগে বাইকে। আমরাও ঠিক 45 মিনিট পরে সেখানে পৌঁছে গেলাম। আমি আগে আর আমার পিছে সিয়াম সোজা অফিসের ভিতরে ঢুকে গেলাম। স্যার এদিকে আসুন। স্যার এটা হচ্ছে আপনার কক্ষ। বাহ ভালোই। ধন্যবাদ স্যার। আপনি কিছু খাবেন এখন? এখন না, পরে। আগে সকলের সাথে কথা বলে নেই। ওকে স্যার। স্যার সকলের সাথে কথা বলে কেমন লাগলো? বেশ ভালো। জি স্যার। এখন কোথায় খেতে যাবেন? কোথায় আবার? যে রেস্টুরেন্টে আমরা রোজ দেখা করি সেখানে। ওকে স্যার চলেন। এরপর রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিলাম। তবে একটা বিরক্তিকর বিষয় হচ্ছে সিয়াম তো ইউনিফর্ম পরে আছে, যার কারণে আশেপাশে সবাই একটু কেমন করে যেন আমাদেরকে দেখতেছে। যেমন আপুর বিয়ে উপলক্ষে বাসার সকলের জন্য কিছু শপিং করার জন্য সিয়ামকে সাথে নিয়ে গেলাম। আমি আবার এসব ভালো কেনাকাটা করতে পারি না, তাই সিয়ামকে নিয়ে গেলাম। সিয়াম যেহেতু ইউনিফর্ম পরা, সেইটা দেখে শোরুমের মালিক আমাদের কাছ থেকে টাকা নিবে না। আরে ভাই, আগে নিজের দোকান, তারপরে এসব নেতা পুলিশ মস্তান। অনেক জোর করে টাকা দিয়ে বের হলাম। মোবাইলে তাকিয়ে দেখি বিকাল 4টার বেশি বেজে গেছে। তাই আমি সিয়ামকে তাড়াতাড়ি বাসায় রেখে আসার জন্য বললাম। বাসায় এসে মোবাইলে তাকিয়ে দেখি বিকাল 4টার বেশি বেজে গেছে। তাই আমি সিএমকে তাড়াতাড়ি বাসায় রেখে আসার জন্য বললাম। বাসায় এসে দেখি যে যার মতো কাজে ব্যস্ত। আমি আমার রুমে যাব, তখনই আমার সামনে জুয়েল এসে দাঁড়ালো। আমি নিজের চোখে দেখেছি তোমাকে একটা পুলিশ বাইকে করে নিয়ে গেল। তোকে কে বলছে? ওরে গাধা, ওই পুলিশটা আমার ফ্রেন্ড। আর আমি আর আমার ফ্রেন্ড আজকে শপিং করতে গেছিলাম। ও তাই? আমি তো অন্য কিছু ভেবেছিলাম। এই নে, এইগুলো সবাইকে ডেকে দিয়ে দে। ব্যাগের ভিতরে কাগজে নাম লেখা আছে, কার কোনটা। শপিং ব্যাগগুলো ধরিয়ে দিয়ে। এগুলো কি তুমি এনেছো? তোর এইসব কিছু শোনার দরকার নেই। সবাইকে বলবি যে আমি এনেছি আপুর বিয়ে উপলক্ষে। ওকে ভাইয়া। এরপর আমি সোজা আমার রুমে চলে এলাম। রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আপু আমার রুমে। আমি অবাক হয়ে আপুকে জিজ্ঞেস করি, আপু তুই এখন? তোর সাথে জরুরি কিছু কথা আছে। বলো। একদম সত্য কথা বলবি কিন্তু। তুই বল। তুই কি কোথাও জব করিস? না তো, জব পাই না, তা করব কি করে? তাহলে তুই এত টাকা পেলি কই? আর আমাদের জন্য এই জিনিসগুলো আনতে গেলি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই নিশ্চয় টাকাগুলো বড় চাচুর কাছ থেকে নিয়েছিস। সেটা তোকে বলবো কেন? আর আজকে তোকে আমি মার্কেটে একটা পুলিশের সাথে দেখেছি। ও, ওই পুলিশটা আমার ফ্রেন্ড, তাই ওর সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম। দেখে তো মনে হচ্ছিল তোর বডিগার্ড। তুমি যেটা মনে করো। ভাই, আমার কেমন যেন তোকে ঠিক মনে হচ্ছে না। আমাকে সবটা খুলে বল। আমি বললাম তো কিছু হয়নি, আর কিছু হলে তো আমি তোকে বলতাম। আচ্ছা, আর শোন, কতদিন আর এইভাবে বেকার ঘুরে বেড়াবি? কোনো একটা কাজ খোঁজ, আর না হলে আব্বুর সাথে নিজেদের ব্যবসা সামলা। আর শোন, এমন কোনো কাজ করিস না যেটাতে আমাদের পরিবারের অসম্মান হয়। ওকে ঠিক আছে, এইবার তুই যা।
হুম। এরপর আপু গেল। আমি বসে ভাবতে লাগলাম, বর্তমানে বেকার যুবক হচ্ছে এই দেশের সবচেয়ে বড় বোঝা। একজন যুবক বেকার ঘুরে বেড়ালে তার পরিবারে ঠিকঠাক কথা বলতে পারে না, তখন তাদের চোখে স্বপ্ন থাকে হাজারো। বেকার ছেলেটা মনে মনে ভাবে সে একটা চাকরি পেলে আর বাবাকে কাজ করতে দিবে না, কেউ আর তাদেরকে তুচ্ছ করে কথা বলবে না, সমাজে গিয়ে তার বাবাও উচ্চস্বরে কথা বলতে পারবে। এই সব কিছুর মূল হচ্ছে চাকরি, আর টাকা ছাড়া বাংলাদেশে চাকরি পাওয়া যে কি কঠিন সেটা বোঝানো সম্ভব নয়। আমি আর কিছু না ভেবে নিচের দিকে গেলাম। আর মাত্র 2 দিন পরে বিয়ে, তাই নিচে গিয়ে দেখি কতদূর কি হয়েছে। কিন্তু নিচে এসে আমার মেজাজ খুব খারাপ হয়ে গেল, কারণ নিচে এসে দেখি শিমলা বসে আছে আর রকি আস্তে আস্তে তার দিকে এগিয়ে বসতেছে। শিমলা যত সরে যাচ্ছে রকি ততই শিমলার দিকে এগিয়ে বসতেছে। আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। আমি তবুও শান্ত হয়ে রকিকে বললাম, হেই ব্রো, কি খবর, কি করো? এই তো ব্রো বসে আছি। তোমার কি খবর? এই তো বাসায় বসে একা একা বোর হচ্ছি। সে কি কথা? ভেবেছিলাম বাইরে ঘুরতে যাব, কিন্তু কি? কিন্তু একা একা তো আর যাওয়া যায় না, তাই যেতে পারতেছি না। ও সো স্যাড। আমি বলি কি রকি, তুমি শ্রাবণের সাথে যাও। কিন্তু কেন? কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা, তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি। ভাই, আমি চলে যাচ্ছি। তোকে আমি খুব কমই কাছে পেয়েছি, কিন্তু বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসি। সত্যি কথা বলতে, তোকে আব্বুকে ছেড়ে আমার যেতে খুব কষ্ট হচ্ছে। পাগলি বোন আমার, তোকে কে বলেছে তুই আমাদের ছেড়ে যাচ্ছিস? তোর যখন ইচ্ছা হবে তুই চলে আসিস। আর আব্বুর খেয়াল রাখিস। এতদিন আমি ছিলাম, আমি আব্বুকে দেখে রেখেছি। এখন তুই এসেছিস, আমি কিন্তু আর থাকবো না। তুই নিশ্চিন্ত হয়ে বাসায় যা, আমি আছি না, আব্বুকে আমি দেখে রাখবো। আর এখন কোনো কথা নয়, সবাই দাঁড়িয়ে আছে, বাসায় গিয়ে ফোন দিয়ে কথা বলিস। আর চোখের পানি মুছে একটা হাই